বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীরা, যারা ডিগ্রি তৃতীয় বর্ষ 2020-21 সেশনের বা অন্যান্য সেশনের ভাই বোন আছো, তোমাদের ইংলিশ কম্পালসরি সাবজেক্টের আজকে সর্বশেষ আমার পেজের এবং আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে সর্বশেষ আজকের ক্লাস। তো ইংরেজি আবশ্যিক বিষয়টা তোমাদের যাদের আগামীকালকে পরীক্ষা রয়েছে, এই পরীক্ষার প্রশ্ন এবং ইংরেজি কোয়েশ্চনটা টোটাল সম্পূর্ণ A to Z বিষয়টা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করব এবং শেষ মুহূর্তে তোমরা কোন কোন বিষয়গুলো একটু জোর দেবে এবং পরীক্ষার হলে কোন কোন বিষয়গুলো পড়বে A to Z আমি তোমাদেরকে আজকের এই কোয়েশ্চেন প্যাটার্নে আজকে তোমাদেরকে দেখিয়ে দিব। তো তোমরা যারা অধীর আগ্রহে ছিলা বা অপেক্ষায় আছো যে আজকে আমার ফাইনাল ক্লাসটার অপেক্ষায়, তারা প্রত্যেকেই একটু দ্রুত লাইভে যুক্ত হয়ে যাও এবং দ্রুত একটু তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধব বা যারা আছে কালকে আগামীকালকে যাদের তোমাদের শুভাকাঙ্ক্ষী রয়েছে, যাদের পরীক্ষা রয়েছে, প্রত্যেকেই এই পরীক্ষা যাদের আগামীকালকে পরীক্ষা রয়েছে প্রত্যেকেই এই লাইভে যুক্ত করে দাও এবং লাইভটা একটু দ্রুত শেয়ার করে দাও। শেয়ার করে তোমরা হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করো। সো আজকের ক্লাসটা অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ তোমরা শেষ মুহূর্তে আগামীকালকে কি পারফরমেন্স করবে, কি পড়বা, কিভাবে লিখবা, এই বিষয়গুলো আজকে আমি তোমাদেরকে এই লাইভের মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করব। সো প্রত্যেকেই একটু দ্রুত জয়েন করে ফেলবা। আমি বেশি সময় নিব না, অল্প কিছুক্ষণের ভিতরে আমি আমার যে কিছু কথা বলার আছে এবং যে তোমাদের পরামর্শগুলো দেওয়ার, আমি সেই পরামর্শগুলো এখনই দিয়ে দেবো ইনশাল্লাহ। সো তোমরা প্রত্যেকেই ইনশাল্লাহ ভালো করে গুরুত্ব সহকারে ক্লাসটা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে, ঠিক আছে? এবং আমি আশা করি যারা অনলাইনে আছো এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ দিয়ে দেখবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেল, বন্ধু বান্ধবী যারা আছে প্রত্যেকেই এই ক্লাসটাতে যুক্ত করে দিবে, ঠিক আছে? আমি প্রত্যেকেই আহ্বান করব তোমরা, আমি প্রতিদিনই তোমাদের যেভাবে এই সময়ের হাজির হইতাম, তোমাদের প্রত্যেক দিন রাত 10টা-11টার দিকে শেষ মুহূর্তে যখন তোমরা ঘুমানোর আগে আমাকে পেতা, আমিও তোমাদের শেষ মুহূর্তে তোমাদের পাশে থাকার চেষ্টা করতেছি। তোমাদের শেষ মুহূর্তে একটু তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, সাহস যোগানোর জন্য আমি একটা কোয়েশ্চেন প্যাটার্ন নিয়ে আজকে আলোচনা করব। টোটাল আমি হচ্ছে 1 থেকে 17 নং পর্যন্ত যে কোয়েশ্চেনগুলো বা তোমাদের কালকে কি আসবে এই বিষয়গুলো নিয়ে আমি হচ্ছে আজকে আলোচনা করার চেষ্টা করব। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবা এবং তোমাদের প্রিয় শুভাকাঙ্ক্ষী যারা আছে প্রত্যেকের কাছে ক্লাসটা একটু শেয়ার করে দিবা, ঠিক আছে? আচ্ছা, যারা আমাকে সালাম দিয়েছো, যারা আমাকে মিস করতেছো, প্রত্যেকেই আমিও মিস করব তোমাদেরকে আজকের পর থেকে। তোমরা হয়তো বা সেভাবে আর রেগুলার আসবে না এবং তোমাদের পড়াশোনার একটা হচ্ছে যে কোথাও প্রাইভেট পড়া বা অনলাইনে পড়া, এটাই হচ্ছে তোমাদের জীবনের শেষ। কারণ এরপরে আর কখনো কোনো দিন তোমাদের কোনো প্রাইভেট পড়তে হবে না, কারো কাছে এইভাবে যাইতে হবে না এবং পড়ার প্রতি তোমাদের যে আগ্রহ বা অনলাইনে ক্লাস করার সেই প্রতীক্ষার প্রহর বুনতে হবে না। কারণ এটাই হচ্ছে তোমার লাইফের শেষ পড়া, শেষ আজকের শেষ কোনো ক্লাস করা, কোনো প্রাইভেট টিচারের কাছে পড়া, এটাই তোমাদের জীবনের শেষ। কারণ এরপরে ডিগ্রিতে আর কখনো কোনো দিন তোমাদের এই পড়া নিয়ে কোথাও প্রাইভেট পড়া, কোথাও কোচিং করা, সেটা মনে হয় আর করা হবে না। কারণ এরপরে তোমাদের যে ধাপ মাস্টার্স প্রিলিমিনারি, ফাইনাল, এইগুলোতে আর প্রাইভেট পড়তে হয় না। এবং তুমি মনে করো যে এটা তোমার পড়ার বা কোথাও গিয়ে পড়া, অনলাইনে পড়া বা অফলাইনে পড়া, কোথাও গিয়ে প্রাইভেট পড়ার যে ফিলিংস, এই অনুভূতিটা আজকের পর থেকে আর তোমাদের থাকবে না। এটাই হচ্ছে সব থেকে বড় কষ্টের এবং এটাই হচ্ছে আবেগের জায়গা, বুঝতে পারছো? সো এটাই হচ্ছে আবেগের জায়গা, এটা হচ্ছে বড় কষ্টের জায়গা। কারণ আমরা বড় হয়ে গেছি, তোমরা এখন বড় হয়ে গেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করবা। এই দিনটা তোমাদের জন্য অত্যন্ত একটা আনন্দের দিন, পাশাপাশি তোমাদের একটা কষ্টেরও দিন। কারণ পড়াশোনার লাইফে যখন তোমরা এসএসসি লেভেল পার করছো, এইচএসসি লেভেল পার করছো, তখন হয়তো বা কোনো প্রাইভেট টিচার কাছে পড়ছো, কোচিং গেছো। যখন তোমরা কলেজ লেভেল পার হয়ে ডিগ্রিতে ভর্তি হচ্ছো, তখন কিন্তু সেভাবে কলেজে গিয়ে ক্লাস করা হয় নাই, সেভাবে পড়া হয় নাই। তো আমরা অনলাইনে এমন একটা প্ল্যাটফর্ম আমি করেছিলাম, চেষ্টা করেছিলাম তোমাদেরকে সবাইকে একত্র করার। দেখো সারা বাংলাদেশে তোমাদের কলেজে কত হাজার স্টুডেন্ট রয়েছে, এই সকল স্টুডেন্ট কিন্তু আমরা একটা মিলন মেলা করেছিলাম আমাদের পেজ থেকে। সমস্ত স্টুডেন্ট এখানে হাজার হাজার লক্ষ লক্ষ স্টুডেন্ট আমার এখানে ক্লাস করছে, ফ্রি ক্লাস, পেইড ব্যাচের ক্লাস, এবং সবাই এই ভিডিও দেখছে।
সো এই যে একটা আনন্দ, এই আনন্দটা আজকে থেকে শেষ হয়ে যাবে। যাই হোক, আমরা এখন কথা না বাড়িয়ে সরাসরি আমাদের আলোচনায় চলে যাচ্ছি, ঠিক আছে? তোমরা সবাই প্রত্যেকে একটু ক্লাসটা মনোযোগ সহকারে দেখবা। আশা করি তোমাদের আজকের ক্লাসটা অনেক বেশি উপকৃত হবা, অনেক বেশি উপকারে আসবে, ঠিক আছে? শেষ মুহূর্তে অবশ্যই এই কথাগুলো একটু স্মরণ করে একটু মেনে চলার চেষ্টা করবা, ঠিক আছে? তো আমি A to Z প্রথম থেকে 1 নং থেকে 17 নং পর্যন্ত কি কি আসবে, কি কি পড়বা, এই বিষয়গুলো নিয়ে আজকে আমি পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদেরকে, ঠিক আছে? পূর্ণাঙ্গ একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো। সো তোমরা প্রত্যেকেই ক্লাসটা মনোযোগ সহকারে, গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করবো, ঠিক আছে? আমরা যে যেখান থেকে লাইভ ক্লাসটা দেখতেছি প্রত্যেকে একটু লাইক বাটনে হিট করব, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। আমরা প্রত্যেকে একটু লাইক বাটনে হিট করব, যাতে করে ক্লাসটা সবার কাছে পৌঁছায়। তাহলে আমি শুরু করতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের আগামীকালকে পরীক্ষা হবে কত ঘন্টা? 3 ঘন্টা 30 মিনিটের মতো পরীক্ষা হবে, বুঝতে পারছো? এবং তোমাদের সাবজেক্ট তোমরা সবাই জানো 121, 101 এবং 15/9/2025 তারিখ থেকে পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে। দেখো, আমাদের প্রথমে হচ্ছে পার্ট এ থাকবে। পার্ট এ হচ্ছে তোমাদের একটা প্যাসেজ থাকবে, এখানে একটা আননোন একটা প্যাসেজ থাকবে, ঠিক আছে? আননোন একটা হচ্ছে প্যাসেজ থাকবে, যে প্যাসেজটা তোমার কখনো হুবহু কমন পেতেও পারো, কখনো হুবহু কমন নাও পেতে পারো। এখন গত বছর ধরো হুবহু কমন পড়ে গেছিল, এটা কাকতালীয়ভাবে আমাদের প্যাসেজ থেকে আসছিল। এখন যদি প্যাসেজ থেকে কমন না আসে, তখন তোমার কি করতে হবে? তখন তো অবশ্যই তোমাকে ফেস করতে হবে প্রশ্নটা, এবং তোমার কি করতে হবে? পরীক্ষায় আনসার করতে হবে। যার জন্য আমাদের কমন আসুক বা না আসুক, এই প্যাসেজটা কমন আসুক বা না আসুক, আমরা এমনভাবে আনসার করব আমাদের জন্য 6 অথবা আমাদের 7 অনায়াসেই পরীক্ষায় কমন থাকে, এবং 6-7 যেন অনায়াসে আমরা পরীক্ষায় পাই, সেটা আমাদের লক্ষ্য থাকবে। তা দেখো, আমাদের একটা প্যাসেজ থাকবে, শুরুর দিকে একটা প্যাসেজ, এবং এই প্যাসেজ থেকে আমাদের কয়টা প্রশ্ন থাকবে। সেই প্রশ্নগুলো হচ্ছে 1, 2, 3, 4। এখানে তোমার 4টা প্রশ্ন থাকবে। এরপর দেখো এখানে কয়েকটা ওয়ার্ড থাকবে। বি নাম্বারে তোমার থাকবে হচ্ছে ওয়ার্ড। 1 নং প্রশ্নের উত্তর বি, সেখানে হচ্ছে রাইট ডাউন দ্য মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ইন ইংলিশ অ্যান্ড মেক ইউর ওন সেন্টেন্স উইথ বেস ওয়ার্ড। এখানে হচ্ছে তোমার এই যে শব্দগুলো থাকবে, বেস ওয়ার্ডগুলো, এই শব্দগুলো দিয়ে তোমাকে বাক্য তৈরি করতে হবে। এরপর দেখো তোমাদের পার্ট বি। পার্ট বি হচ্ছে তোমাদের কি থাকবে? পার্ট বি গ্রামার পার্ট, এবং গ্রামারে থাকবে তোমার প্রথমে 2 নঙে থাকবে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড থাকবে, এবং 3 নঙে থাকবে হচ্ছে সুইটেবল ওয়ার্ড, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকবে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ। এরপর দেখো 4 নঙে থাকবে তোমাদের রাইট ফ্রম দ্য ভার্ব, 4 নঙে থাকবে হচ্ছে কি রাইট ফ্রম দ্য ভার্ব। এরপর দেখো 5 নঙে থাকবে হচ্ছে অ্যান্টোনিমস, তোমাদের কয়েকটা গুরুত্বপূর্ণ অ্যান্টোনিমস থাকবে। এরপর দেখো আমাদের 6 নঙে থাকবে হচ্ছে ডাব্লিউএস কোয়েশ্চন, 6 নঙে থাকবে কি ডাব্লিউএস কোয়েশ্চন। এরপর দেখো 7 নঙে থাকবে হচ্ছে আমাদের রিয়ারেঞ্জ, উল্টাপাল্টা বাক্য দেওয়া থাকবে, সেই বাক্যগুলোকে আমাকে সঠিক করতে হবে। এবং 8 নঙে থাকবে হচ্ছে পাংচুয়েশন, বিরাম চিহ্নের ব্যবহার, এবং 9 নঙে থাকবে হচ্ছে তোমাদের ট্রান্সলেশন থাকবে। তাহলে আমরা এই টোটাল 9টা হচ্ছে গ্রামার পার্ট। এখন মনে রাখতে হবে আমাদের এই গ্রামার থেকে যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। এবং আরেকটা কথা আমি বলে তোমাদেরকে মনে রাখবা, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 4 করে, অর্থাৎ 4 5 কত 20 মার্ক, অর্থাৎ 20 মার্ক। এখন কোনো কোনো ওয়ার্ড ধরো এখানে রিয়ারেঞ্জ আসলো 5টা, তোমার রিয়ারেঞ্জ আসলো 5টা অথবা 6টা, তখন তোমাকে মাস্ট বি খেয়াল রাখতে হবে অথবা মনে রাখতে হবে তোমার এই 5টা বা 6টা কিন্তু অ্যান্সার করা যাবে না, তোমার অনলি 4টা দরকার। কারণ এখানে মার্কই আছে কত 4 মার্ক, তাহলে তোমার বাকিগুলো অ্যান্সার না করলেও চলবে, তোমরা অনলি 4টা করে অ্যান্সার করবা, ঠিক আছে? তাহলে 4 5 কত মার্ক? 4 5 হচ্ছে তোমাদের 20 মার্ক, বুঝতে পারছো? এরপরে আমরা চলে যাচ্ছি তোমাদের পার্ট সি। পার্ট সি দেখো তোমাদের হচ্ছে রিটেন পার্ট, এখানে মার্কটা সব থেকে বেশি, এই রিটেন পার্টের সব থেকে মার্ক বেশি। তো এখানে আমাদের প্রত্যেকটা মার্ক আইটেমের জন্য হচ্ছে 10 মার্ক করে বরাদ্দ, প্রত্যেকটার জন্য 10 মার্ক করে বরাদ্দ। দেখো রাইট এ প্যারাগ্রাফ অন এনি অফ দ্য ফলোয়িং, এখানে তোমাদের 2টা প্যারাগ্রাফ থাকবে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, যে কোনো একটি প্যারাগ্রাফ তোমাকে অ্যান্সার করতে হবে। এখন আমরা প্যারাগ্রাফ কি কি শিখবো? আমরা তোমাদেরকে বলছিলাম প্যারাগ্রাফে তোমরা ব্যাড সাইড এবং হচ্ছে গুড সাইড পড়বা। প্যারাগ্রাফে হচ্ছে তোমার ব্যাড সাইড এবং হচ্ছে গুড সাইড, এই 2টা থেকে যে কোনো একটা প্যারাগ্রাফ তোমাকে মাস্ট বি পড়তে হবে। এরপর দেখো রাইট এ রিপোর্ট, পরে থাকবে 11 নঙ্গে থাকবে কি রিপোর্ট থাকবে, 12 নঙ্গে থাকবে হচ্ছে লেটার থাকবে, 12 নঙ্গে থাকবে হচ্ছে লেটার, এবং 13 নঙ্গে থাকবে হচ্ছে একটা অ্যাপ্লিকেশন,
এরপর দেখো 14 নঙ্গে থাকবে হচ্ছে রাইট অ্যান্ড অ্যাসে, তোমার দুইটা অ্যাসে থাকবে, যে কোনো একটা অ্যাসের অ্যান্সার করতে হবে। এরপর দেখো আমাদের 15 থাকে, 15 নঙ্গে থাকবে হচ্ছে অ্যাম্প্লিফাই দা এনি ওয়ান, তোমাদের যে কোনো একটা অ্যাম্প্লিফাই তোমাকে অ্যান্সার করতে হবে, যে কোনো একটা। এরপর দেখো রাইটে ডায়লগ বিটুইন টু ফ্রেন্ডস, দুই বন্ধুর সাথে তোমার একটা হচ্ছে ডায়লগ আসবে, এই ডায়লগটা তোমাকে এখানে অ্যান্সার করতে হবে, মার্ক 10। এবং দেখো 17 নঙে তোমাদের একটু খেয়াল রাখতে হবে, 17 নঙের দুইটা বিষয় থাকবে, একটা হচ্ছে পোস্টার এবং আরেকটা হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট। তোমরা কালকে দেখবে হুবহু এই নিয়মে থাকতেছে, একটা হচ্ছে পোস্টার থাকবে আরেকটা থাকবে অ্যাডভার্টাইজমেন্ট, এবং এখানে ওর শব্দটা লেখা থাকবে। তো মনে রাখবা যদি ওর শব্দটা লেখা থাকে তাহলে দুইটা থেকে যে কোনো একটা অ্যান্সার করতে হবে, এই দুইটি থেকে তোমাকে যে কোনো একটি তোমাকে অ্যান্সার করতে হবে, এবং এই দুইটা থেকে যদি একটা অ্যান্সার করো তাহলে তোমার 10 মার্ক। আরেকটা কথা মনে রাখবা, যদি তোমার এই ওয়ার শব্দটা না থাকে তখন তোমাকে এই দুইটাই অ্যান্সার করতে হবে, তখন হচ্ছে এখানে 5 করে মার্ক, অর্থাৎ 5 মার্ক, 5 অর্থাৎ 5 করে এখানে মার্ক, বুঝতে পারছো? তাহলে এবার আমরা হচ্ছে চলে যাচ্ছি আমাদের 1 নং প্রশ্নের উত্তরগুলা একটু ভালো করে খেয়াল করো। আমরা 1 নং প্রশ্নের উত্তর কিভাবে অ্যান্সার করব দেখো, আমরা এবার হচ্ছে তোমাদের বিস্তারিত আলোচনা করবো, এইভাবে বিস্তারিত তোমাদের কিছু টেকনিক শিখাবো, বিস্তারিত আলোচনা, আমি কিছু টেকনিক তোমাদেরকে শিখাবো বা ট্রিক্স শিখাবো, এই যে ট্রিক্সগুলো তোমাদের কাজে আসবে। আমি এবার হচ্ছে বিস্তারিত কিছু আলোচনা করতেছি, তোমরা প্রত্যেকেই বিস্তারিত আলোচনার সবাই হচ্ছে একটু দেখার চেষ্টা করো, প্রত্যেকে একটু বিস্তারিত আলোচনাটা দেখার চেষ্টা করবা প্রত্যেকেই, ঠিক আছে? তোমরা প্রত্যেকেই হচ্ছে এবার হচ্ছে বিস্তারিত আলোচনাটা একটু দেখার চেষ্টা করবা। হোয়াটসঅ্যাপ গ্রুপগুলোতে দিয়ে দাও আমাদের পেড বেসের ক্লাসটা। আচ্ছা ঠিক আছে, তাহলে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও। আচ্ছা তাহলে তোমরা প্রত্যেকে একটু খেয়াল করো, আমি এখানে তোমাদেরকে কিছু কথা বলতে চাচ্ছি, সেই বিষয়টা তোমরা অবশ্যই খেয়াল রাখবা এবং মাথায় রাখার চেষ্টা করবা। আমি হচ্ছে তোমাদেরকে এই বিষয়টা একটু তোমাদেরকে বলে ফেলি। তোমাদের প্যাসেজ আসবে, প্যাসেজ তো শুরুতেই বললাম প্যাসেজ কমনও আসতে পারে নাও আসতে পারে, সেটা হচ্ছে তোমাদের ডিপেন্ড করে তোমাদের ভাগ্যের উপর, লাকের উপর, সেটা হচ্ছে কাকতালীয় ব্যাপার, ঠিক আছে? প্যাসেজ কমন আসুক বা না আসুক ডাজন্ট ম্যাটার, প্যাসেজ কমন আসুক বা না আসুক সেটা হচ্ছে আমাদের মুখ্য বিষয় না। আমাদের মুখ্য বিষয় হচ্ছে আমরা পারফরমেন্স করতে পারতেছি কিনা বা আমরা সেটা অ্যান্সার করতে পারতেছি কিনা, সেটা হচ্ছে আমার দেখার বিষয়, সেটা হচ্ছে আমার দেখার বিষয়, মুখ্য বিষয়, ঠিক আছে? আচ্ছা তাহলে তোমরা সবাই একটু খেয়াল করো, প্রত্যেকে একটু খেয়াল করো। আমাদের প্রথমেই আনসার করতে হবে, লিখতে হবে যে আনসার টু দ্য কোয়েশ্চন নং 1 এর এ, আমাদের 1 নং প্রশ্নের উত্তর করতেছি। তা দেখো আমরা শুরুর দিকে পার্ট এ কথাটা লিখে রাখবো, শুরুর দিকে হচ্ছে পার্ট এ কথাটা লিখবো। এখন মনে রাখবা প্রশ্নে তুমি পার্ট এ, পার্ট বি, পার্ট সি যেটা তোমার অ্যান্সার করতে পারো সেটা করতে পারো, সমস্যা নাই, তবে তুমি একটা ধারাবাহিকতা বজায় রাখবা, বি অ্যান্সার করবা, গ্রামারটা শুরুর দিকে রাখার চেষ্টা করবা। এরপরে তুমি মনে করো মানে সাদা খাতা জমা রেখে খালি জায়গা রেখে একটু পেজ রেখে তুমি হচ্ছে সি এ চলে যাও, কোনো প্রবলেম নাই। বি পার্টটা একটু শেষ করে তখন তুমি সিতে চলে যেতে পারো, কোনো প্রবলেম হবে না, বুঝতে পারছো? তো সবাই আছে একটু খেয়াল করো, এখানে আমাদের কয়টা প্রশ্ন থাকতেছে? 4টা প্রশ্ন থাকতেছে, 4টা প্রশ্ন থাকবে। এই 4টা প্রশ্ন উত্তর করার নিয়মটা কি দেখো, আমাকে 1 নং প্রশ্নের উত্তর 1 এর এ লিখি, এখানে এ লিখলাম, লেখার পরে আমি আন্ডারলাইন দিলাম, এভাবে 1 2 3 4টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। মনে রাখবা ডাব্লিউ যুক্ত যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটা তোমার টোটালি হচ্ছে বাদ দিতে হবে, প্রশ্নে যে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা টোটালি তোমাকে বাদ দিতে হবে। বাদ দেওয়ার পরে এখানে যে প্রশ্নটা চাইতেছে পরীক্ষার হলে তোমার যে প্রশ্নটা চাইবে এই প্রশ্নের লাইনটা হুবহু তুমি হচ্ছে প্যাসেজ থেকে তুলে দিবা, এটা হচ্ছে তোমার কাজ। তুমি আনস লেখার পরে তোমার হচ্ছে ডাব্লিউ যুক্ত ওয়ার্ডটা টোটালি বাদ দিতে হবে, বাদ দেওয়ার পরে অক্সিলারি ভার্বটা বাদ দিয়ে সাবজেক্ট থেকে শুরু করতে হবে। এই সাবজেক্টের পরে আমরা মনে রাখবো, আমরা যখন একটা রিয়ারেঞ্জ করি, বাক্য লিখি, উত্তর করি, তখন কি হয়? সাবজেক্ট প্রয়োজন, তারপরে ভার্ব, তারপর হচ্ছে অবজেক্ট লাগে, বুঝতে পারছো? তাহলে আমরা যখন প্রশ্নটাকে উত্তর করতে যাব তখন তো আমার সাবজেক্ট দরকার, ভার্ব দরকার এবং অবজেক্ট দরকার। তাহলে আমি শুরুর দিকে প্রত্যেকটার সময় আমি হচ্ছে সাবজেক্ট রাখার চেষ্টা করব। তাহলে শুরুর দিকে সাবজেক্ট রেখে পরে আমি একটা অক্সিলারি ভার্ব, ধরো এম ইজ আর যেটাই হোক তুমি দিয়ে দিলা। এখন তুমি যদি মনে করো স্যার আমি তো এগুলো পারতেছি না, এইগুলো যদি তুমি না পারো ডাজেন্ট ম্যাটার, তোমার হচ্ছে কোনো সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, তোমার হচ্ছে সরাসরি এভাবে আনস লেখার পরে এখানে যে ওয়ার্ডটা থাকবে এই ওয়ার্ডটা হুবহু
প্যাসেজে তোমাদের হুবহু প্যাসেজে কোথাও না কোথাও দেয়া থাকবে, তখন আমাদের এই যে প্যাসেজটা থাকবে সেই প্যাসেজ থেকে হুবহু সেই বাক্যটা, সেই পুরো বাক্যটা যেটা আছে সেই বাক্যটা তোমাকে এখানে লিখে দিতে হবে, লাইনটা তোমার এখানে লিখে দিতে হবে। এই লাইনটা তুলে দিলে তোমার হচ্ছে অ্যান্সার হয়ে যাবে এবং তুমি এখান থেকে তোমার যদি তাকে মার্ক থাকে তোমার 4, তাহলে 4 থেকে অনায়াসে তুমি 300% পাবা। এবার কেউ যদি মনে করো স্যার আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট ঠিকঠাক করে লিখবো, তুমি লিখতে পারো, তাহলে তোমার হচ্ছে ফুল মার্ক 4 থেকে 4ই পাবা, বুঝতে পারছো? আর তোমরা যদি এটা কাজ না করতে পারো, টোটাল তোমার প্যাসেজ থেকে যে ওয়ার্ডগুলো আছে বাক্যগুলা হুবহু এখানে লিখে দিবা, বসায় দিবা, দ্যাটস ইট, দ্যাটস এনাফ। তাহলে তোমাদের মানে তোমাদের প্যাসেজের কোনো অ্যান্সার করতে এতে কোনো প্রবলেম আছে কিনা, বা বুঝতে পেরেছো কিনা, বা কোনো ঝামেলা আছে কিনা একটু জানাও। যদি এতে তোমার প্রবলেম সলভ হয় তাহলে প্রত্যেকেই একটু ডান লিখে কমেন্ট করো, প্রত্যেকে হচ্ছে একটু ডান লিখে কমেন্ট করতে পারো যদি কোনো প্রবলেম থাকে বা প্রশ্ন থাকে। আচ্ছা, প্রত্যেকে একটু জানাও তোমাদের কারো কোনো প্রবলেম আছে কিনা। আচ্ছা, তিতির টেনশনে মাথা চুলকাচ্ছে, তোমরা একটু ডান লিখে কমেন্ট করবা, ঠিক আছে? তোমাদের কোনো প্যাসেজে কোনো প্রবলেম আছে কিনা একটু জানাবা। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমাদের ত্রিখে লাইভে আছে এই মুহূর্তে 3000 স্টুডেন্ট, বাংলাদেশের প্রথম ডিগ্রি স্টুডেন্টদের কোনো একটা পেজের শিক্ষার্থী 3000 স্টুডেন্ট একসাথে ক্লাস করতেছে, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, শুকরিয়া আল্লাহ দরবারে, তোমাদের প্রতি কৃতজ্ঞতা এবং হচ্ছে যারা জয়েন হয়েছে প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা, যারা আমাকে বিশ্বাস করো, হ্যাঁ বিশ্বাস করে যারা আমার পেজে আসছো প্রত্যেককেই অনেক অনেক ধন্যবাদ, যারা আমাকে বিশ্বাস করে যারা আমাকে ভালোবেসে এখানে আসছো প্রত্যেককে অনেক ধন্যবাদ। তো যাই হোক, আমরা আশা করি তোমাদের প্যাসেজের যে বিষয়টা আমি ক্লিয়ার করতে পেরেছি, প্যাসেজে তোমাদের ঝামেলা বা প্রবলেমটা আছে, আশা করি তোমাদের প্যাসেজের প্রবলেমটা আমি সলভ করতে পেরেছি, প্যাসেজে যে বিষয়টা আছে এটা আমি সলভ করতে পেরেছি। ওকে, এবার হচ্ছে দেখো আমরা পরে যাচ্ছি, পরবর্তীতে দেখো আনসার টু দ্য কোয়েশ্চেন নং বি, আনসার টু দ্য কোয়েশ্চেন নং 1 এর বি, আমরা যখন বি অ্যান্সার করব তখন বি দেখো কিভাবে অ্যান্সার করব। বি অ্যান্সার করার নিয়ম মনে রাখবা, আমাদের এরকমভাবে একটা বক্স অঙ্কন করতে হবে, এভাবে আমাকে গড় অঙ্কন করতে হবে। তোমার এখানে 6 মার্ক, 6 একে 6 অর্থাৎ 6 মার্ক, এখানে তোমার 6টা ওয়ার্ড দেওয়া থাকবে, অর্থাৎ এখানে ওয়ার্ড থাকবে তোমার হচ্ছে 6টি বাক্য তোমার তৈরি করতে হবে, অর্থাৎ 6টি শব্দ বা বাক্য তোমাকে তৈরি করতে হবে। এখানে শব্দ দেওয়া থাকবে, 6টি ওয়ার্ড থাকবে। তাহলে মনে রাখবা এখানে 6 এর প্লাসও থাকতে পারে, অর্থাৎ 6 থেকে 7টাও থাকতে পারে বা 8টাও থাকতে পারে। আমার হচ্ছে 6টা বাক্য তৈরি করতে হবে। তাহলে আমাকে এভাবে বক্স অঙ্কন করতে হবে। বক্স অঙ্কন করার পরে এক পাশে লিখতে হবে গিভেন ওয়ার্ড এবং এক পাশে লিখতে হবে মিনিং ওয়ার্ড, এক পাশে হচ্ছে মেকিং অফ সেন্টেন্স। তোমরা সবাই ভালো করে খেয়াল করো, এই গিভেন ওয়ার্ড যে আছে, এই গিভেন ওয়ার্ড হচ্ছে প্রশ্নে তোমার ওয়ার্ডগুলো দেয়া থাকবে, প্রশ্নের যে ওয়ার্ডগুলো আছে, প্রশ্নের শব্দগুলো তোমার এখানে দেয়া থাকবে, এই প্রশ্নের শব্দগুলো এখানে লিখতে হবে। ধরো আমি যদি তোমাকে বলি, ধরো আমি কি বলবো তোমাদের বলি, যদি আমি বললাম যে গুড, হ্যাঁ ধরো গুড একটা শব্দ দেয়া আছে, এখন এই গুড শব্দের অর্থ হচ্ছে কি, আমাদের একটা সমার্থক শব্দ লিখতে হবে, এটার মিনিং ওয়ার্ড, অর্থাৎ তুমি এই শব্দটা দ্বারা, এই গুড দ্বারা কি বুঝলা। আমি যদি বলি ওয়েল, আমি বললাম হচ্ছে ওয়েল, তাহলে ওয়েল হচ্ছে কি ভালো, গুড অর্থ ভালো এবং ওয়েল শব্দের অর্থ হচ্ছে কি ভালো। তাহলে আমার এই ওয়েল এবং গুড আমি লিখলাম, লেখার পরে আমার হচ্ছে বাক্য তৈরি করতে হবে, এখানে আমাকে একটা বাক্য তৈরি করতে হবে। তো বাক্য তৈরি করলে আমার কি করতে হবে, আমার যে গিভেন ওয়ার্ডটা আছে সেটা দিয়ে বাক্য তৈরি করতে হবে। তো আমি লিখলাম হি ইজ এ গুড বয়, হি ইজ এ গুড বয়, বুঝতে পারছো? আমি এই যে লিখলাম হি ইজ এ গুড বয়, এই যে আমার বাক্য হয়ে গেছে। এখন তুমি যদি আরেকটু ভালো কিছু করতে চাও তাহলে তোমার যে কাজটা করতে হবে, এখানে গুডের নিচে একটা আন্ডারলাইন দিয়ে দিতে হবে, গুডের নিচে আন্ডারলাইন দিলে আরো বেটার হবে। এরপর দেখো আমার যদি ধরো পরীক্ষার হলে একটা শব্দ আসলো, পরীক্ষার হলে একটা শব্দ আসলো যে তোমার ধরো আসলো কি বলবো আমরা, মানে ধরো আসলো যে মাথায় আসতেছে না, অনেক ওয়ার্ডই আছে, যে কোনো শব্দ ধরো আমি তোমাকে বাংলাতে যদি বুঝাই, যেমন আসলো আকাশ, তো আকাশ শব্দটা আসলো পরীক্ষায়, আসলো আকাশ। এখন আকাশের সমার্থক শব্দ একই জাতীয় শব্দ হচ্ছে আসমান, তা আমি লিখলাম আসমান, এই যে আসমান লিখলাম। এখন আমার এই আকাশ দিয়ে হচ্ছে বাক্যটা তৈরি করতে হবে। তাহলে আমি বাক্য করব যে আকাশ নীল, আকাশ দেখতে
আকাশ দেখতে কি নীল, আকাশ দেখতে নীল। এই যে আমি বাক্যটা তৈরি করলাম, এটাই হচ্ছে তোমার মেকিং সেন্টেন্স এবং এটা হচ্ছে তোমার গিভেন ওয়ার্ড এবং এর হচ্ছে মিনিং ওয়ার্ড। এখন কথা হচ্ছে ভাই, তোমরা তো পরীক্ষায় কমন নাও পেতে পারো, তোমরা তো এইগুলো অ্যান্সার নাও করতে পারো। তোমাদের জন্য শর্টকাট কি ট্রিক্স, সেটা হচ্ছে আমি তোমাদেরকে বারবার আগেও বলতেছি। দেখো, তোমার এই যে গিভেন ওয়ার্ডগুলো থাকবে, এই গিভেন ওয়ার্ডগুলো প্রত্যেকটা গিভেন ওয়ার্ড হচ্ছে তোমার প্রশ্নে দেওয়া থাকবে। প্রত্যেকটা ওয়ার্ড, প্রতিটা ওয়ার্ড হচ্ছে গিভেন ওয়ার্ড, প্রত্যেকটা ওয়ার্ড প্রশ্নে তোমার দেওয়া থাকবে। সো এই গিভেন ওয়ার্ডগুলো কিন্তু প্রশ্নে দেওয়া আছে। এই ওয়ার্ডগুলাই তোমার এখান থেকে এটা সমার্থক শব্দ করতে হবে। এখন ধরো তুমি কোনো কারণবশত তুমি হচ্ছে সমার্থক শব্দটা পারতেছো না, বা তুমি কোনো কারণবশত সমার্থক শব্দ পারতেছো না বা বাক্য তৈরি করতে পারতেছো না, তখন তোমার উপায়টা কি? তখন তুমি কি করবা? তোমার উপায়টা সেটা আমি এখানে বলে দিচ্ছি, তোমরা প্রত্যেকে একটু খেয়াল করবা। যে যদি তুমি মনে করতেছো তোমার গিভেন ওয়ার্ড দেয়া আছে, এখন মিনিং ওয়ার্ডটা পারতেছো না, তো এখন আছে গিভেন ওয়ার্ড, এই মিনিং ওয়ার্ডটা তুমি পারতেছো না, তো কত ধরনের তো আমার এখানে ওয়ার্ড আছে, বুঝছো? তাহলে আমরা দেখো, যে শব্দটা তোমার প্রশ্নে দেয়া থাকবে, এই যে শব্দটা তোমার প্রশ্নে দেয়া থাকবে, প্রশ্নের যে ওয়ার্ডটা আছে, এরকম ভাবে 6টা তুমি গড় অঙ্কন করবা, 6টা গড় অঙ্কন করবা। 6টা গড় অঙ্কন করার পরে তোমার যে কাজ, এই যে গিভেন ওয়ার্ডগুলো প্রত্যেকটা প্রশ্নের ওয়ার্ড এখানে নিচে নিচে লিখবা। প্রত্যেকটা প্রশ্নের ওয়ার্ড এভাবে তুমি নিচে নিচে সবগুলা লিখে ফেলবা। লেখার পরে তুমি ধরো এটার মিনিং ওয়ার্ডটা পারতেছো না, তখন তুমি এটা এভাবে টান দিবা। মিনিং ওয়ার্ড পারতেছো না, তখন এইভাবে টান দিবা, এভাবে টান দিয়ে রাখবা। মিনিং ওয়ার্ড তুমি পারতেছো না। এখন এই যে শব্দটা আছে, এই শব্দ দিয়ে তোমার একটা হচ্ছে বাক্য তৈরি করতে হবে। এখন বাক্যটাও তুমি পারতেছো না, তখন তোমার উপায় কি? তখন একটাই উপায়, এই প্রত্যেকটা ওয়ার্ড, এই প্রতিটা ওয়ার্ড, এখানে যে ওয়ার্ডগুলো থাকবে, এই ওয়ার্ডগুলো সবগুলা প্যাসেজে দেওয়া থাকবে। তখন প্যাসেজ থেকে তোমার একমাত্র অবলম্বন হচ্ছে প্যাসেজ। এই প্যাসেজের দিকে তাকাইতে হবে। প্যাসেজের যে জায়গায় এই ওয়ার্ডগুলো আছে, সেই ওয়ার্ডের পুরো বাক্যটা তোমার এখানে প্যাসেজের বাক্যটা এখানে লিখে দিতে হবে। অর্থাৎ তোমার প্যাসেজ থেকে তোমার বাক্যটা লিখে দিতে হবে। তাহলে ধরো আমার এখানে মার্ক ছিল কত মার্ক? 6 মার্ক। আমার এখানে ছিল 6 মার্ক। তখন আমি যখন হাফ করে এখানে ধরো আমি কি করতেছি, এটা পারতেছি না, তার জন্য আমার হাফ মার্ক কাটা। তাহলে আমি যদি এইভাবে প্রত্যেকটা থেকে হাফ পাই, শুধু গিভেন ওয়ার্ডটা লিখলাম আর বাক্যটা তৈরি করতে পারলাম প্যাসেজ দেখে, এইভাবে প্যাসেজ দেখে বাক্য তৈরি করলাম, তাহলে হাফ করে যদি পাই, তাহলে 3 হাফে মিলে হচ্ছে তোমার 6 হাফে মিলে হচ্ছে তোমার 3। অর্থাৎ তুমি এখান থেকে পাইতেছো 3 মার্ক। তাহলে তুমি অন্তত 3টা মার্ক হলেও পাইতেছো। এই হচ্ছে প্যাসেজ লেখার শর্টকাট ট্রিক্স। এর বাইরে কোনো ট্রিক্স নাই, এর বাইরে কোনো সূত্র নাই। এরপরে তোমার যদি এগুলা মিনিং ওয়ার্ড কেউ পারো অথবা নিজে নিজে বাক্য তৈরি করতে পারো, দ্যাটস ফাইন। যদি না পারো তাহলে হচ্ছে এই টেকনিক অবলম্বন করবা। টেকনিকটা হচ্ছে মেইন ওয়ার্ডগুলা প্যাসেজ থেকে খুঁজে বাক্যটা হুবহু এই পাশে বাক্য লিখে দিবা। আর এই স্ট্রাকচারটা করতে পারলে তুমি হচ্ছে মিনিমাম তোমরা হচ্ছে 100% ধরে রাখো, তুমি এখানে 3 অনায়াসেই পাবা। বুঝতে পারছো? 3 তোমরা 100% পাবা। তাহলে এই বিষয়টা তোমাদের ক্লিয়ার কিনা? কারো কোনো প্রবলেম আছে কিনা? তোমাদের বি নং বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? বি নং বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? এই প্যাসেজের অ্যান্সার করার আমরা হচ্ছে বলেছিলাম শুরুতেই, আমরা 10 থেকে 7 অথবা 6 পাবো। আমাদের টার্গেট থাকবে 10 থেকে 6 অথবা 7 অনায়াসেই পাবো। এটা হচ্ছে আমাদের টার্গেট। এটা হচ্ছে টার্গেট। তোমাদের কারো কোনো বুঝতে প্রবলেম আছে কিনা? কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা প্রত্যেকেই জানাও। কোথাও কোনো প্রবলেম আছে কিনা? আচ্ছা, 3.7K আলহামদুলিল্লাহ 3700 স্টুডেন্ট আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়েছে। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। প্রত্যেকেই ধন্যবাদ, যারা যারা যুক্ত হয়েছো এবং বিশ্বাস করতেছো প্রত্যেকেই ধন্যবাদ। আচ্ছা স্যার, বাক্য তৈরি কি মিনিং ওয়ার্ড দিয়ে করব না কি গিভেন ওয়ার্ড দিয়ে? গিভেন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে, মিনিং ওয়ার্ড না। এই বাক্যটা তৈরি করতে হবে তোমার গিভেন ওয়ার্ড দিয়ে। মিনিং ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করা যাবে না, গিভেন ওয়ার্ডটা দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। বুঝতে পারছো? তাহলে তোমাদের কোথাও কোনো বুঝতে প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। কারো কোথাও কোনো প্রবলেম আছে কিনা একটু জানাও। ওকে, আশা করি তোমাদের বিষয়টা ডান। আর তোমরা মনে রাখবা তোমরা যারা আজকের ক্লাসটা করতেছো, তোমরা অবশ্যই এই 1-এর বি যখন অ্যান্সার করবা, 1-এর বি যখন তোমরা অ্যান্সার করবা, তোমরা মাস্ট বি প্রত্যেকেই তোমরা যখন 1 নং প্রশ্নের উত্তর 1-এর বি
তোমরা মাস্ট বি একটা বক্স অঙ্কন করবা। তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, কারণ বক্স অঙ্কন করে লিখলে এটার সৌন্দর্য থাকে এবং স্যারেরা দেখে তোমার খাতার প্রতি একটু অ্যাট্রাকটিভ মানে একটা ভাব থাকবে, তো অ্যাট্রাকশন হবে বা অ্যাট্রাকটিভ হবে। সো তোমরা অবশ্যই অবশ্যই মাস্ট বি বক্স আকারে লিখবা। আমি যেভাবে বক্স আকারে দেখাইছি তোমরা ঠিক সেম ভাবে একটা বক্স আকারে লিখবা, বুঝতে পারছো? এরপর দেখো আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চেন নং বি, আমরা যখন যাব গ্রামার পার্টে অ্যান্সার করব। এখন কেউ কেউ আছে যে পার্ট সি অ্যান্সার করবা, কেউ বি অ্যান্সার করবা, তোমার ইচ্ছা। তবে যে নংটাই অ্যান্সার করো সেই নংয়ের উপরে পার্ট বি পার্ট সি এটা উপরে তোমার লিখে রাখতে হবে। তুমি যে নংটাই অ্যান্সার করো পার্ট বি পার্ট সি যেটাই অ্যান্সার করবা সেটা তোমার উপরে লিখতে হবে এবং সেই নংগুলা শেষ করতে হবে, বুঝতে পারছো? তাহলে প্রত্যেকেই খেয়াল রাখবা, তুমি যেটাই অ্যান্সার করবা তোমরা অবশ্যই সেটা অ্যান্সার করার আগে তোমাদের এখান থেকে এটা লাগবে। এখন দেখো আমরা তোমাদের চেঞ্জিং ওয়ার্ড আসবে, তাহলে চেঞ্জিং ওয়ার্ডের কয়েকটা হচ্ছে তোমার এখানে শব্দ থাকবে এরকম ভাবে, চারটা চেঞ্জিং ওয়ার্ড, চারটা বাক্য তৈরি করতে হবে। এখন চারটা বাক্য কি কি থাকবে? একটা মনে রাখবা 100% কমন থাকবে, একটা হচ্ছে নাউন থেকে, একটা হচ্ছে তোমার ভার্ব থেকে, একটা হচ্ছে তোমার থাকবে অ্যাডজেক্টিভ থেকে, একটা থাকবে তোমার অ্যাডভার্ব থেকে। তাহলে এই চারটাই হচ্ছে তোমাদের 100% পরীক্ষায় কমন পাবা এবং 100 থেকে 100% ইনশাল্লাহ তোমরা পরীক্ষায় কমন পাবা। মনে রাখবা তোমাদের কালকের পরীক্ষায় নাউনে রূপান্তর করার একটা নিয়ম আসবে, ভার্বের জন্য একটা ওয়ার্ড আসবে এবং অ্যাডজেক্টিভের জন্য একটা আসবে অ্যাডভার্বের জন্য, এবং এটা তোমরা পরীক্ষায় 100% ধরে রাখো, এখান থেকে কমন পাবা। আর তোমাদেরকে ছোট্ট একটা মার্ক কমন দিয়ে দেই, সেটা হচ্ছে আমরা যখন অ্যাডভার্বে রূপান্তর করব তখন অ্যাডজেক্টিভ প্লাস এলওয়াই, আমরা সবসময় অ্যাডজেক্টিভের সাথে আমরা যদি এলওয়াই যুক্ত করি তখন এটা হয়ে যায় অ্যাডভার্বে রূপান্তর হয়ে যায়। তাহলে মনে রাখবা আমরা নাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব এই চারটা সূত্র মাথায় রাখবা এবং পরীক্ষা হলে যাবা। এখন দেখো অ্যান্সার করার নিয়ম, তোমার এখানে লিখতে হবে মিনিং ওয়ার্ড, এখানে হচ্ছে চেঞ্জিং ওয়ার্ড, এখানে হচ্ছে মেকিং অফ সেন্টেন্স। এবার আমার তোমাদের কাছে প্রশ্ন, এখানে আমার মেইন ওয়ার্ড এবং আছে চেঞ্জিং ওয়ার্ড, এখানে হচ্ছে মেকিং অফ সেন্টেন্স। আমি এখানে যে বাক্যগুলা তৈরি করব এই বাক্যগুলা কোন ওয়ার্ড দিয়ে বাক্যগুলা তৈরি করব তোমরা একটু বলো তো দেখি জটপট। এখানে যে বাক্যটা তৈরি করব কোন ওয়ার্ড দিয়ে? মেইন ওয়ার্ড দিয়ে বা চেঞ্জিং ওয়ার্ড দিয়ে? কোন ওয়ার্ডটা দিয়ে আমার এই বাক্যটা তৈরি করতে হবে? জটপট কমেন্ট করে জানাও তো দেখি কে কে পারো, জটপট একটু কমেন্টস করে জানাও কে কে পারো। মেইন ওয়ার্ড অথবা গিভেন ওয়ার্ড কোন ওয়ার্ডটা দিয়ে আমার বাক্যটা তৈরি করতে হবে তোমরা একটু প্রত্যেকেই জানাও। স্যার গিভেন ওয়ার্ডের জায়গায় মেইন ওয়ার্ড লিখলে কোনো সমস্যা হবে? রাজন, সমস্যা হতে পারে, সো এটা চেঞ্জ করা যাবে না। আচ্ছা তাহলে আমরা দেখো, এই যে দেখছো জান্নাতুল পাগলি, সে পাগলি বলতেছে মেইন ওয়ার্ড দিয়ে বাক্য তৈরি করতে হবে। কি বলে রে, কি বলে দেখছো? এতদিন পড়ার পরে এটা শিখছো, এগুলো শিখাইছি তোমাদেরকে। এই যে সোনিয়া ঠিকঠাক বলতে পারছে, রানী বলতে পারছে, রিয়াও বলতে পারছে চেঞ্জ ওয়ার্ড দিয়ে। তাহলে দেখো তোমরা অবশ্যই চেঞ্জ ওয়ার্ড দিয়ে, তাহলে আমাদের মনে রাখতে হবে আমাদের বাক্যটা তৈরি করতে হবে চেঞ্জিং ওয়ার্ড দিয়ে, অর্থাৎ যে শব্দটা আমি চেঞ্জ করব। যেমন আমি বললাম এখানে ধরো মেইন ওয়ার্ড থাকলো এরকম, সবাই আছে একটু খেয়াল করো, সবাই খেয়াল করো, মনোযোগ দিয়ে প্রত্যেকে একটু খেয়াল করার চেষ্টা করো। ধরো আমি দিলাম এখানে হচ্ছে তোমার স্লো হচ্ছে তোমার মেইন ওয়ার্ড, আমার স্লো হচ্ছে মেইন ওয়ার্ড এবং এটাকে আমার করতে হবে অ্যাডভার্বের রূপান্তর। তখন আমার এটা লিখতে হবে স্লোলি এবং এটা আমি অ্যাডভার্বের রূপান্তর করছি, এটা আমি লিখে দিব, সাথে সাইডে লিখে দিব এটা অ্যাডভার্ব করছি। এখন এই স্লোলি দিয়ে আমার একটা বাক্য করতে হবে। হ্যাঁ, তাহলে আমি লিখলাম প্লিজ স্লোলি ওয়াক, দয়া করে কি করো, WAL কি ওয়াক, প্লিজ দয়া করে স্লোলি হাঁটো, মানে আস্তে আস্তে হাঁটো, বুঝতে পারছো? তাহলে আমার গিভেন ওয়ার্ড এবং হচ্ছে মেইন ওয়ার্ড, এই দুইটা ওয়ার্ড মেইন ওয়ার্ড অথবা গিভেন ওয়ার্ড যেটাই হোক, আমরা যেটা থাকবে এটা এক পাশে লিখবো। লেখার পরে আমার চেঞ্জ ওয়ার্ডটা যেটা আমি চেঞ্জ করব, আমি অ্যাডভার্বের রূপান্তর করছি অ্যাডভার্ব, নাউনের রূপান্তর করছি তাহলে আমার নাউন লিখতে হবে, ভার্বের রূপান্তর করছি ভার্ব সাইডে লিখে দিতে হবে, অ্যাডজেক্টিভের রূপান্তর করছি অ্যাডজেক্টিভ আমার সাইডে লিখে দিতে হবে এবং এই ওয়ার্ডগুলো দিয়ে আমার হচ্ছে বাক্য তৈরি করতে হবে। এই শব্দগুলো দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে, বুঝতে পারছো? এই শব্দগুলো দিয়ে তোমার বাক্য তৈরি করতে হবে। এখন যদি আমার কাছে কেউ বলো স্যার আমাকে একটা সাজেশন দেন, তাহলে আমাদের পেজে এটা পোস্ট করা আছে, তোমরা প্রত্যেকে আমাদের পেজে যে পোস্ট করা সাজেশনটা আছে সেই সাজেশনটা ভালোভাবে দেখো, অ্যানালাইসিস করো। এখান থেকে যে গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো আমি মার্ক করে দিচ্ছি এগুলো 100% পরীক্ষা কমন পাবে ইনশাআল্লাহ। আর চেঞ্জিং ওয়ার্ড যদি তোমরা এখন শেষ মুহূর্তে
কেউ যদি ভাই মনে করে যে স্যার আমার তো সাজেশন নাই, কোনো কিছু নাই, আমি শেষ মুহূর্তে কি করব, শেষ মুহূর্তে কালকে পরীক্ষা যাওয়ার আগ পর্যন্ত তুমি হচ্ছে বিগত সাল হুবহু মুখস্থ করে যাও। বিগত সাল, আমি বারবার বলতেছি, আই রিপিট দ্যাট, তোমরা বিগত সালগুলো রিপিট করো, মুখস্থ করো। 2019 সাল, 2021 সাল এবং 2017 সাল। হ্যাঁ, অনার্সের যদি প্রশ্নগুলো দেখো তাহলে হচ্ছে 2022, 23 এই সালের প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাও। আর যদি যাদের কাছে আমাদের বইটা রয়েছে, তোমরা যদি পারো, তোমাদের যদি সম্ভব হয়, শেষ মুহূর্তে আমাদের বইয়ের যে 100% ওয়ার্ডগুলো আছে এইগুলা থেকে তোমরা 2-3টা অনায়াসে কমন পাবা। তারপরে যদি স্যার আমি তো এগুলো পারতেছি না, আমার সম্ভব না, আমি কিছুই পারতেছি না, আমার এখন পড়াও সম্ভব না, তাহলে ভাই আমি একটা নিয়ম শিখাই দিছি, একটা নিয়ম জাস্ট মনে রাখবা, তোমরা অ্যাডভার্বের যে একটা থাকবে রুলস, কালকে একটা উদাহরণ, তখন তোমরা জাস্ট যে অ্যাডজেক্টিভটা থাকবে সেটার সাথে এলওয়াই যুক্ত করে দিবা, যেটা থাকবে সেটার সাথে তুমি এলওয়াই যুক্ত করে লিখে দিবা। এখন কথা হচ্ছে, আরেকটা কথা আছে ভাই, সেখানে তোমাদের আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এই প্রশ্নটা তোমরা আমাকে করতে পারো বা কালকে পরীক্ষার হলে তোমাদের প্রবলেমটা ফেস করতে পারো। সেটা হচ্ছে, তোমরা একটু খেয়াল করো, তুমি মনে করতেছো যে স্যার আমি তো মেইন ওয়ার্ডটা পারতেছি, ধরো আমি হচ্ছে কি পারতেছি, মেইন ওয়ার্ড পারতেছি, কিন্তু আমি স্যার চেঞ্জিং ওয়ার্ড পারতেছি, কিন্তু আমি স্যার বাক্যটা তৈরি করতে পারতেছি না। কেউ যদি বাক্যটা তৈরি করতে না পারো, যদি বাক্য তৈরি করা তোমার পক্ষে পসিবল না হয়, তাহলে তুমি মেইন ওয়ার্ডটা লেখার পরে চেঞ্জের ওয়ার্ডটা লিখবা, আর এই ওয়ার্ডটা এভাবে ফাঁকা রাখবা, এইভাবে ফাঁকা রাখবা। তুমি যদি এই কাজটা করতে পারো, তাহলে এইভাবে যদি 4টা বাক্যের জন্য হচ্ছে 4 মার্ক, তাহলে তুমি হচ্ছে যে তুমি এই প্রত্যেকটার জন্য হাফ করে পাবা, প্রত্যেকটার জন্য হাফ। তাহলে এটা হচ্ছে গণিতের মতো, অঙ্কের সূত্রের মতো, তুমি যতটুকু পারবা ততটুকু তোমাকে অ্যান্সার করে এটাকে মার্ক দিবে। তাহলে তুমি বাক্য তৈরি করতে পারতেছো না, নো প্রবলেম, তুমি চেঞ্জ ওয়ার্ড পারতেছো, তাহলে চেঞ্জ ওয়ার্ড করো, তাহলে হাফ মার্ক অনায়াসেই পাবা। বুঝতে পারছো? তাহলে এইটা হচ্ছে আমাদের একটা ট্রিক্স। এবং আমরা যদি কেউ 1 মার্ক কমন পেতে চাই, তাহলে একটাই সূত্র, অ্যাডভার্বের সাথে সবসময় এলওয়াই যুক্ত হয়, এটা অন্তত মুখস্থ করে পরীক্ষার হলে যাও, এটা মুখস্থ করে গেলেও 1 মার্ক অন্তত পাবা। তাহলে তোমাদের 2 নঙে কারো কোনো প্রবলেম আছে কিনা, 2 নঙে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা জিজ্ঞাসা আছে কিনা একটু কমেন্টস করে জানাও। 2 নঙে কারো কোনো প্রশ্ন আছে কিনা? অনেকদিন পরে এখন বুঝতে পারলাম পড়াশোনা না করলে এক্সামে ফেল। বিজয়, আহারে সো স্যাড। টেনশন করবো না, আল্লাহ ভরসা, টেনশন করবো না। ক্লাসটা করাচ্ছি কেন? ক্লাস করাচ্ছি তোমাদের কনফিডেন্স বাড়ানোর জন্য, তোমরা যেন পাস করতে পারো, ঠিক আছে? আহা জীবন ইংলিশ তো নয় যেন এক মরণ পাদ। আচ্ছা, যাই হোক, তোমাদের কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত জানাও। আলহামদুলিল্লাহ 4000 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে, ইতিমধ্যে আমাদের সাথে 4000 স্টুডেন্ট আমাদের সাথে যুক্ত হয়েছে, কানেক্ট হয়েছে, আলহামদুলিল্লাহ। আশা করি আজকের ক্লাসটা তোমরা অনেক বেশি উপকৃত হবা, অনেক বেশি উপকার পাবা। এটা কিন্তু ইমরান সাজেশন স্যারের টেকনিক মাথায় রাখিও। আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা সবাই হচ্ছে ডান লিখে কমেন্ট করো, যদি তোমরা বুঝতে পারো বিষয়টা, তাহলে হচ্ছে ডান লিখে কমেন্ট করো। স্যার এটাতে বক্স অঙ্কন করতে হবে, হ্যাঁ এটাতে বক্স অঙ্কন করবা, না করলেও সমস্যা নাই, চলবে, তবে এই বক্সটা অঙ্কন করলে সব থেকে ভালো ভাই, না করলেও প্রবলেম নাই। ওকে, এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি fill in the blanks। দেখো, আনসার টু দ্য কোয়েশ্চন নং 3 নং প্রশ্নের উত্তর। তোমরা জাস্ট, আমি এখানে মনে রাখবা, আমার যে বাক্যটা সঠিক হবে, আমি জাস্ট পরীক্ষার হলে আমার যে বাক্যটা সঠিক হবে, এভাবে এ লিখবো, বি লিখবো, সি লিখবো এবং এভাবে ডি লিখবো। তাহলে আমি তোমাদেরকে, যদি কেউ fill in the blanks অ্যান্সার করো, তাহলে তোমাদেরকে আমি 3টা সূত্র বলে দেই। 1 নম্বর সূত্র হচ্ছে ইট ইজ টাইম এবং হচ্ছে ইট ইজ হাই টাইম দিয়ে একটা আসতে পারে। 2 নাম্বার হচ্ছে তোমাদের লেস্টের নিয়ম থেকে একটা আসতে পারে, লেস্ট। এবং 3 নাম্বার হচ্ছে তোমাদের একটা প্রবাদ বাক্য থেকে 100% কমন পাবা। প্রবাদ বাক্য একটা আসবে, এটা 100%। এখন যে কাজটা করতে হবে, এই লেস্টের নিয়ম, ইট ইজ হাই টাইমের নিয়ম তোমরা সবাই জানো। আরেকটা আছে তোমার হচ্ছে ক্যান নট বাট, কুড নট বাট থাকলে এটার নিয়ম ক্যান নট বাট অথবা কুড নট বাট, অথবা আরেকটা আছে তোমার এজ ইফ এবং হচ্ছে কি এজ ইফ এবং হচ্ছে এজ দো, একটা রুলস আছে। এই 4টা রুলস থেকে 5টা রুলস থেকে তোমাদের 100% পরীক্ষা কমন আসবে। তাহলে ইট ইজ টাইম থাকলে হচ্ছে ভার্বের 2 নাম্বার ফ্রম বি টু, ল্যাশ থাকলে শুড, এরপর প্রবাদ বাক্যগুলো মুখস্থ করতে হবে। এবং ক্যান নট বাট, কুড নট বাট থাকলে বা ক্যান নট উড ইউ মাইন্ড যদি থাকে, তাহলে আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করবো, ভার্ব প্লাস আইএনজি, এটা মাথায় রাখতে হবে। বুঝতে পারছো? এরপরে এজ ইফ এজ দো যে রুলসটা আছে, তোমরা এটা অবশ্যই মাথায় রাখবা, ঠিক আছে? ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো, আমাদের এই হচ্ছে আমাদের
মানে সুইটেবল ওয়ার্ড অর্থাৎ ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উত্তর করার বিষয়। এখন আমি তোমাদেরকে একটা বিষয় বলি, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস তোমরা অনেক সময় এটা কমন পেতেও পারো, না কমন পেতে পারো। এই জন্য এটা বয়কার বাদ ও বাদ, বয়কার বাদ ও বাদ এটা বাদ দিবা তোমাদের সিলেবাস থেকে। কালকে এটা অ্যান্সার করার দরকার নাই, কমন আসতে পারে নাও আসতে পারে। যদি কমন আসে আলহামদুলিল্লাহ ভালো, ফাইন, অ্যান্সার করবা। আর যদি দেখতেছো কমন নাই তাহলে এটা টাচও করার দরকার নাই, তোমার 5টা গ্রামার অ্যান্সার করতে হবে, যে কোনো 5টা গ্রামার অ্যান্সার করতে হবে। তোমার এই সব গ্রামার তোমার অ্যান্সার করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? ওকে, তাহলে দেখো আমরা পরে চলে যাচ্ছি, আমাদের পরের যাচ্ছি হচ্ছে দেখো আনসার টু দা কোয়েশ্চেন নং 4 নং প্রশ্ন হচ্ছে ইউজ অফ ভার্ব, ইউজ অফ ভার্ব, রাইট ফ্রম দ্য ভার্ব। তোমাদের হচ্ছে রাইট ফ্রম দ্য ভার্ব হবে 4 নং এ আসবে। তাহলে আমরা কিভাবে অ্যান্সার করব? আনসার টু দা কোয়েশ্চেন নং 4 লেখার পরে আমি এ লিখবো, বি লিখবো, সি লিখবো, আমি এভাবে ডি লেখার চেষ্টা করব। এরকম ভাবে 4টা ভার্ব লিখবো। এখন আমাকে যদি বলো স্যার আমাকে সাজেশন দেন, তাহলে তোমাদেরকে সাজেশন দিচ্ছি। আমাদের বইয়ের যে রুলসগুলো দিয়েছি দাগায় দিচ্ছি, আমাদের পেজেও আমি দাগানো আছে, এই পিডিএফটা পোস্ট করা আছে আমাদের পেজে, দেখো পিন করা আছে, তোমরা এটা দেখবা। এখান থেকে তোমরা হচ্ছে গুরুত্বপূর্ণ রুলস অবশ্যই 100% রুলসগুলো মাথায় রাখবা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। 2 নাম্বার হচ্ছে তোমরা এখান থেকে যেটা হচ্ছে তোমরা কমন পাইতে পারো সেটা হচ্ছে ইফ যুক্ত সেন্টেন্স। ইফ যুক্ত যে কন্ডিশনাল শর্তমূলক বাক্য আছে সেখান থেকে উইর যুক্ত বাক্য থেকে উইর যুক্ত সেন্টেন্স থাকলে কি হয়, এবং তোমাদের 4 নম্বরে অ্যাজ ইফ এবং হচ্ছে অ্যাজ দো, অ্যাজ ইফ এবং এজ দো, এবং হচ্ছে 5 নম্বরে জাস্ট নাও রিসেন্টলি, জাস্ট নাও রিসেন্টলি, হ্যাঁ হ্যাভ হ্যাজ প্লাস ভার্বের 3 নাম্বার ফ্রম রিসেন্টলি। এই যে অতীত নির্দেশক যে শব্দগুলো আছে এই শব্দগুলো থেকে কমন পাবা। আরেকটা দেখো আমরা এখান থেকে দিয়ে যাই, সেটা হচ্ছে মাথায় রাখবা অ্যাজ ইফ এবং অ্যাজ দো, অ্যাজ ইফ এবং হচ্ছে অ্যাজ দো, এই 6টা রুলস তোমরা মাথায় রাখবা। আরেকটা পড়তে পারো যে এটা হচ্ছে তোমার ক্যান নট বাট, কুড নট বাট এবং ইউজ টু, প্রিফার টু, কন্ট্রিবিউট টু, ভার্বের সাথে আইএনজি হয়, ভার্ব প্লাস আইএনজি। এই যে ইউজ টু, কন্ট্রিবিউট টু উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই যে রুলসটা আছে এই 7টা রুলস তোমরা পড়ে যাবা। যাদের কাছে পিডিএফটা নাই তারা আমাদের পেজে দেখবা পোস্ট করা আছে, পিন করা আছে। যদি কেউ মনে করো পাইতেছো না, স্যার খুঁজতেছি পাইতেছো না, তাহলে আমি তোমাদেরকে একটু দেখাই, যারা আমাদের ইমরান সাজেশন পেজে আসো তাদেরকে আমি একটু দেখাই, তোমরা একটু লাইভে দেখবা। আমি কিন্তু এগুলা গ্রামার সাজেশন দিয়ে রাখছি। এটা হচ্ছে আমাদের পেজ, এই পেজে আসবা, পেজটা ফলো দিয়ে রাখবা, তোমরা প্রত্যেকেই পেজ ফলো দিবা, তাহলে কিন্তু সবসময় সাজেশন পাবা। পেজে আসার পরে আমাদের দেখো আমি এখানে পিন করে রাখছি, এই যে দেখো 73টা পাতা আমার এখানে কি আছে, পিন করা আছে। এই যে পিন করা পাতাগুলো আছে এখানে কিন্তু আমি গ্রামারের সাজেশনগুলো, প্রত্যেকটা গ্রামারের সাজেশন এভাবে আমি মার্ক করে রাখছি, গুড সাইড, ব্যাড সাইড, শর্টকাট টেকনিক সবগুলা কিন্তু এখানে দেয়া আছে। সো তোমরা প্রত্যেকে হচ্ছে এই যেভাবে গ্রামারের সাজেশনগুলো দেখো যেগুলো 100% এভাবে মার্ক করে রাখছি। তোমরা পেজে আসবা, পেজে আসা ঢোকার পরে এই মার্ক করা গ্রামারগুলো বারবার একটু পরীক্ষার আগ পর্যন্ত একটু রিভিশন দিয়ে যাবা, প্রত্যেকেই রিভিশন দিবা। এই পোস্টটা হচ্ছে তোমাদেরকে আবারও আমি পিন পোস্টে দিচ্ছি। যারা এই পোস্টটা খুঁজে পাচ্ছ না, গ্রামারের সাজেশনগুলো পাচ্ছ না, আমি পোস্টের লিঙ্কটা ফার্স্ট কমেন্টে দিচ্ছি। আমাদের যারা পেজ থেকে লাইভ দেখতেছো ইমরান সাজেশন পেজ থেকে, তারা অবশ্যই এই পেজ থেকে তোমরা যারা দেখতেছো তারা প্রত্যেকে হচ্ছে এই লিঙ্কটাতে টাচ করে পিডিএফ গুলো একটু দেখে নিবা ইনশাআল্লাহ, ঠিক আছে? এবং ছবিগুলো দেখলে তোমরা দেখবা যে এখান থেকে হুবহু কালকে পরীক্ষায় কমন আসছে, বুঝতে পারছো? আচ্ছা মজিবুল করিম লাইভ দেখতেছি কিন্তু ফলো দেয় নাই, এখন কি আমার পাপ হবে? শুনো, আমার হচ্ছে মানে পাপ হবে কিনা জানি না, আই ডোন্ট নো দ্যাট। আমার হচ্ছে পেজে আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ যত ফলোয়ার আছে এটাই আমি চলতে পারি, চলার মতো আছে আলহামদুলিল্লাহ। সো আমার এত ফেস ফলোয়ার দরকার নাই, তোমার মতো তুমি এটা ফলো দিতেও পারো, না দিলেও সমস্যা নাই, তোমার মতো ফলোয়ার আমার দরকার নাই, বুঝতে পারছো? ওকে, তারপরে আমরা চলে আসছি পরে। দেখো আমরা রাইট ফ্রম দ্য ভার্বের বিষয়টা আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। এবার দেখো আমরা চলে যাচ্ছি পরের কি নং আছে আমরা একটু দেখে নেই। পরে তোমাদের থাকবে হচ্ছে অ্যান্টোনিমস। তাহলে মনে রাখবা তোমাদের 5 নং প্রশ্নের উত্তর, 5 নং যে প্রশ্নটা আসবে এই 5 নং হচ্ছে তোমাদের কি থাকবে, অ্যান্টোনিমস থাকবে। মাথায় রাখবা সবসময়, বি কেয়ারফুল। আমাদের প্রতি বছর হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম দুইটাই আসে। তাহলে আমরা গত বছর দেখছি গত বছর অনলি সিনোনিম আসছে, তার মানে দ্যাট মিনস এই বছর অ্যান্টোনিমস আসার সম্ভাবনা আছে। আর যদি মনে করো স্যার অ্যান্টোনিমস এবং সিনোনিমস দুইটাই আসছে, প্লাস দুইটাই আসতেছে, তাহলে মনে রাখবা অ্যান্টোনিমসের মিনিমাম 2টা বা 3টা 100% থাকবে পরীক্ষায়।
অ্যান্টোনিমসের 2টা 3টা ওয়ার্ড থাকবেই মাস্ট বি। তাহলে তোমার হচ্ছে তুমি 2টা বা 3টা অ্যান্টোনিমস থেকে পাইতেছো, তাহলে সিনোনিম করার দরকার নাই, তাহলে সিনোনিম পড়বে না। এখন আমাদের যে ওয়ার্ডগুলো থাকবে এভাবে 1 2 3 4 করে এভাবে তোমার বাক্য তৈরি করতে হবে। তুমি চাইলে এভাবে বক্স অঙ্কন করে বাক্য তৈরি করতে পারো। এক পাশে লেখা হচ্ছে গিভেন ওয়ার্ড, এক পাশে হচ্ছে তোমার চেঞ্জ অ্যান্টোনিমস বা অথবা সিনোনিমস, তুমি এটা লিখতে পারো। এক পাশে লেখা হচ্ছে তোমার কি মেইন ওয়ার্ড, এরপর হচ্ছে তোমার কি অ্যান্টোনিমস অথবা সিনোনিম এভাবে লিখবা। এরপর হচ্ছে মেকিং অফ সেন্টেন্স, বাক্য তৈরি করবা। তাহলে ধরো আমার আসলো হচ্ছে তোমার গুড, তাহলে গুডের বিপরীত শব্দ আসলো কি অ্যান্টোনিমস করতে বলা হয়েছে, তাহলে আমি বিপরীত শব্দ লিখবো কি ব্যাড, এটা হচ্ছে আমার অ্যান্টোনিমস, আমি সংক্ষেপে লিখলাম। এখন আমাকে দেখো এই গুড দিয়ে বাক্য তৈরি করতে হবে না ব্যাড দিয়ে, তাহলে আমাকে বাক্য তৈরি করতে হবে যে ব্যাড দিয়ে। আমি লিখলাম হি ইজ এ ব্যাড বয়, হি ইজ এ ব্যাড বয়, আমি এভাবে লিখলাম, এই আমার বাক্য তৈরি করা হয়ে গেছে। তাহলে তোমরা মাথায় রাখবা, সবসময় প্রত্যেকেই মাথায় রাখবা যে আমাদের মেইন ওয়ার্ড এবং হচ্ছে আমাদের গিভেন ওয়ার্ড এবং হচ্ছে যেটাই থাকুক আমরা এভাবে বক্সের মধ্যে লিখতে পারি, পাশাপাশি এইভাবে লিখতে পারি। এখন অ্যান্টোনিমসের যদি সাজেশন খুঁজো তাহলে আমি তোমাদেরকে রেফার করব, যারা চোখ বন্ধ করে, যাদের সময় হাতে কম, তারা জাস্ট এটার বিগত সাল পড়বা, কারণ অ্যান্টোনিমস তোমাদের বিগত সাল হুবহু কমন পড়ে এবং বিগত সাল তোমাদের এটা হচ্ছে মুখস্থের পার্ট, তোমরা মাস্ট বি বিগত সালগুলো একটু মুখস্থ করে যাবা। এখন মুখস্থ করলে কত সাল, 2021 সাল থেকে 2000 একদম সর্বনিম্ন তোমরা হচ্ছে 2017 সাল পর্যন্ত পড়বা, অথবা 17 থেকে 2021 সাল পড়বা। তাহলে বিগত সালগুলো যদি ডিগ্রি এগুলো মুখস্থ করে যাও দেখবা ম্যাক্সিমাম ওয়ার্ড তোমাদের কমন আসছে। তাহলে তোমাদের অ্যান্টোনিমসে কারো কোনো প্রবলেম আছে কিনা, অ্যান্টোনিমসে কারো কোনো প্রবলেম বা জিজ্ঞাসা আছে কিনা একটু ক্লিয়ার করো। তোমাদের অ্যান্টোনিমসে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা জিজ্ঞাসা আছে কিনা একটু প্রশ্ন বা তোমাদের কমেন্টস থাকলে করতে পারো। আচ্ছা স্যার প্রশ্ন হাতে পেয়ে আপনাকে বা মেহেদি স্যার বা সুরেন্দ্র স্যারকে নক দিব, উত্তরগুলো বলে দিয়েন স্যার যদি না পারি। বালা খুব সুন্দর খুব সুন্দর। আচ্ছা তাহলে আচ্ছা তো যাই হোক, তোমাদের এখানে কারো কোনো প্রবলেম আছে, কোনো প্রবলেম আছে নাই আশা করি। এই শোনো, যারা চলে যাচ্ছ তারা কিন্তু মিস করতেছো, কারণ ডাইলের মজা শেষে। এটা তোমরা থাকো, আমাদের রিটার্ন পার্ট কিন্তু হুবহু বলে দিব, ঠিক আছে, রিটার্ন পার্টটার মজা আছে। আচ্ছা তাহলে দেখো আমরা পরের প্রশ্নগুলো দেখি। আনসার টু দ্য কোয়েশ্চেন নং কত 6, আমরা 6 নং প্রশ্নে যাব। 6 নং প্রশ্নে থাকতেছে কি তোমার ডাব্লিউএস কোয়েশ্চন। ডাব্লিউএস কোয়েশ্চনে তোমাদের 100% কমন থাকবে। আমরা যে সাজেশন দিয়েছি ইনশাআল্লাহ দেখবে যে ইনশাআল্লাহ 100 থেকে 99% কমন। এখন দেখো কোন কোন ওয়ার্ড দিয়ে থাকবে তোমাদের এটা বলে দেই। এখানে তোমার যেটা অ্যান্সার হবে সেটা লিখতে হবে, উত্তরটা তোমাকে পুরো উত্তরটা লিখতে হবে, শর্টকাট কোনো ওয়ে নাই, সম্পূর্ণ বাক্যটা তোমাকে লিখতে হবে। তো আমরা কোন কোন থেকে আসতে পারে, এক নম্বরে হচ্ছে তোমার হোয়াট দিয়ে একটা আসবে, এটা 100% হোয়াট থেকে আসবে। 2 নম্বরে তোমাদের আসবে হো অথবা হোয়েন থেকে একটা আসবে মাস্ট বি। এরপর দেখো 3 নম্বরে আসবে তোমার হোয়ার থেকে আসবে, হোয়ার, বুঝতে পারছো, হোয়ার থেকে একটা আসবে 100%। 4 নম্বরে তোমাদের আসবে হাউ অফেন দিয়ে একটা আসবে, হাউ অফেন একটা রুলস থেকে আসবে। এবং একটা আসবে তোমার 5 নম্বরে নোবডি অথবা সামবডি থেকে আসতে পারে, সামবডি, নোবডি এবং সামবডি থেকে আসবে। 6 নম্বরে আসতে পারে তোমাদের একটা এটা দিয়েছি কি ওয়ার্ড দিয়েছি, হোয়েন দিয়েছি। তারপরে আমাদের একটা আসবে হোয়াই থেকে আসবে, হোয়াই। এই 6টা নিয়ম তোমরা 100% ধরে রাখো, এখান থেকে তোমাদের প্রশ্ন আসবে, তোমরা অবশ্যই মুখস্থ করে যাবা। হোয়ার্ডের একটা হোয়ার্ডের রুলসটা হচ্ছে পদ পদবী যদি থাকে, পদ পদবী হোয়াট থেকে, তারপর হচ্ছে হো অথবা হোয়েন থেকে, হোয়ার থেকে হাউ অথবা হাউ অফেন দিয়ে, যেটা হচ্ছে মাসে কতবার, টোয়াইস, 1 টাইমস, এরকম কতবার যদি বোঝায়, কতবার মাসে হচ্ছে কতবার, তাহলে এই রুলসটা তোমাদের 100% পরীক্ষা কমন আসবে। আরেকটা হচ্ছে নোবডি এবং আরেকটা হচ্ছে সামবডি। নোবডি থাকলে হো প্লাস বাকি অংশ, সামবডি থাকলে হো এর পরে আমাদের একটা অক্সিলারি ভার্ব প্লাস হচ্ছে একটা নট আনতে হবে, সূত্র অনুযায়ী একটা নট লাগাইতে হবে। আরেকটা হচ্ছে হোয়াইয়ের নিয়ম, যদি কোনো কিছুতে কারণ নির্দেশ করে, কারণ ইন্ডিকেট করে, তখন আমরা হোয়াই দিয়ে প্রশ্ন করবো, ঠিক আছে। শেষ মুহূর্তে তোমরা ডাব্লিউএস কোয়েশ্চনের এই রুলসগুলো একটু প্র্যাকটিস করে যাবা, 100% পরীক্ষা কমন পাবা, এটা কনফিডেন্স সহকারে বলতে পারি, আল্লাহ যদি রহমত করে, আল্লাহ ভরসা, ঠিক আছে। তো তোমাদের ডাব্লিউএস কোয়েশ্চন নিয়ে কারো কোনো প্রশ্ন বা তোমাদের এই বিষয়টা সলভ হয়েছে কিনা, ডাব্লিউএস কোয়েশ্চন সলভ হলে তোমরা সবাই প্রত্যেকে ডান লিখে কমেন্ট করো,
প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো ডাব্লিউএস কোশ্চেনে কারো কোনো প্রবলেম আছে কিনা। যদি কারো কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকে তাহলে সবাই বলো। স্যার কত পেলে পাস? সেটা হচ্ছে 32 আর হচ্ছে ইন কোর্সে 8, টোটাল 40 পাইতে হবে। তোমাদের ডাব্লিউএস কোশ্চেনে কারো কোনো প্রশ্ন আছে কিনা? ডাব্লিউএস কোশ্চেনে কারো কোনো প্রশ্ন আছে কিনা তোমরা প্রত্যেকেই জানাও। স্যার আগামীকাল ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষার সর্বোচ্চ ফলাফলের জন্য স্বর্গীয় বিকাশ করে সর্ব দেখার কি বলে না করে। আচ্ছা, তাহলে আমাদের অবশ্যই বিষয়টা ডান। যারা ক্লাসে আজে বাজে কমেন্টস করতেছো ক্লাসটা না দেখে, তারা কালকে চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে ভাই। এখনো সময় আছে, বি কেয়ারফুল। এই সময়টা উদাহরণগুলো বারবার প্র্যাকটিস করো, যেভাবে বলতেছি তোমরা একটু প্র্যাকটিস করো। এবার দেখো আমরা হচ্ছে অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং হচ্ছে যাবো কত 7 নংয়ের দিকে যাব। 7 নংয়ে একটু খেয়াল করো সবাই, আমরা চলে যাচ্ছি 7 নংয়ে। এখানে থাকবে তোমার রিয়ারেঞ্জে উল্টা পাল্টা বাক্য থাকবে, সেই বাক্যগুলোকে তোমাকে সঠিক করে এখানে লিখতে হবে। উল্টা পাল্টা বাক্যগুলোকে তোমাকে সঠিক করে লিখতে হবে। এখন তোমাদেরকে আমি রিয়ারেঞ্জের সাজেশন দিই। 1 নম্বর হচ্ছে তোমাদের সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থেকে আসবে। এই ভার্বের সাথে দুইটা আছে, একটা হচ্ছে তোমার মেইন ভার্ব আর একটা হচ্ছে তোমার অক্সিলারি ভার্ব। এই দুইটা ভার্ব থেকে একটা আসতে পারে। 2 নম্বরে হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস অবজেক্ট। এরপর 3 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আর্টিকেল প্লাস হচ্ছে প্রিপোজিশন প্লাস হচ্ছে অবজেক্ট। এই তিনটা রুলস তোমাদের 100% প্রশ্ন কমন আসবে। 4 নাম্বার হচ্ছে তোমাদের একটা প্রভাব থেকে আসবে, প্রভাবস থেকে একটা আসবে, অর্থাৎ এটাকে বলা হয় প্রবাদ বাক্য। প্রবাদ বাক্য। এখন প্রবাদ বাক্য কি? প্রবাদ বাক্য হচ্ছে যেমন সামথিং ইজ বেটার দেন নাথিং, ফেলিউর ইজ দ্য ফেলার অফ সাকসেস, এমটি ভেসেল সাউন্ড মাস, হ্যাঁ, এই সমস্ত শব্দগুলাকে বলা হয় প্রবাদ বাক্য। বুঝতে পারছো? তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব অবজেক্ট থেকে এটা 100% পরীক্ষা কমন আসবে, এটা 100% ধরে রাখো 100%। এবং সাবজেক্ট প্লাস ভার্ব এবং আর্টিকেল অবজেক্ট এখান থেকে একটা দিবে, এবং আরেকটা দিবে তোমার আর্টিকেল প্লাস প্রিপোজিশন। কোনো বাক্যের মধ্যে প্রিপোজিশন থাকলে আরেকটা হচ্ছে প্রবাদ বাক্য থেকে। তাহলে আশা করি তোমাদের এই বিষয়টা ডান। রিয়ারেঞ্জের বিষয়টা ডান হলে তোমরা প্রত্যেকে একটু ডান লিখে কমেন্ট করো। রিয়ারেঞ্জের বিষয়টা তোমাদের ডান হলে প্রত্যেকেই ডান লিখে কমেন্ট করো। কারো কোনো প্রশ্ন আছে কিনা, কোনো জিজ্ঞাসা আছে কিনা তোমরা করতে পারো ভাই, সময় আছে এখনো করতে পারো। তাহলে আমরা আশা করি পরে যাচ্ছি। দেখো আনসার টু দা কোশ্চেন নং কত, পাংচুয়েশন। দেখো আনসার টু দা কোশ্চেন নং পাংচুয়েশনে তোমাদের 8 নং-এ আসবে বিরাম চিহ্নের ব্যবহার। তাহলে দেখো বিরাম চিহ্নের ব্যবহারগুলো তোমাদের আমি তোমাদের ট্রিক্স বলতেছি। শুরুতে দিবা হচ্ছে ক্যাপিটাল লেটার, শুরুতে হচ্ছে ক্যাপিটাল লেটার। যে বাক্যটা থাকবে বা ওয়ার্ডটা থাকবে সেটা হচ্ছে শুরুর দিকে ক্যাপিটাল লেটার। এরপরে লাস্টের দিকে তোমাকে ফুল স্টপ দিতে হবে। শেষের যে বাক্যটা ফুল স্টপ, এবং তোমাকে একটা ক্ষমা, এবং তোমাকে একটা হচ্ছে ইনভার্টেড ক্ষমা, এবং তোমাকে হচ্ছে একটা অ্যাপোস্ট্রফি, এবং তোমাকে হচ্ছে একটা ইন্টারোগেশন চিহ্ন, এবং তোমাকে একটা এক্সক্লামেশন চিহ্ন। এই চিহ্নগুলো তোমাদের ব্যবহার করতে হয়। প্রতি পরীক্ষায় দেখবা তোমাকে ক্যাপিটাল লেটার দিকে একটা আসবে, এবং ফুল স্টপ দিয়ে বাক্য, ক্ষমা দিয়ে বাক্য, ইনভার্টেড ক্ষমা দিয়ে, এবং হচ্ছে অ্যাপোস্ট্রফি দিয়ে প্রশ্নবোধক বাক্য এবং আশ্বাসবোধক বাক্য। এই প্রতীকগুলোর প্রত্যেকটা প্রতীক তোমরা মুখস্থ করে যাবা। এই প্রতীকগুলা তোমরা হচ্ছে মুখস্থ করে পরীক্ষার হলে যাবা, ঠিক আছে? যেখান থেকে আসো, যেভাবে আসো, জাস্ট এই প্রতীকগুলো তোমার পরীক্ষা হলে মুখস্থ করে যাইতে হবে। জাস্ট এই প্রতীকগুলো তোমরা হচ্ছে মুখস্থ করে যাবা প্রত্যেকেই। বুঝতে পারছো? জাস্ট এই প্রতীকগুলো প্রত্যেকেই মুখস্থ করে যাবা। আচ্ছা, রিপা বলেছে স্যার আলহামদুলিল্লাহ আপনি যা পড়তে বলছেন সব কমপ্লিট, দোয়া করবেন যেন সব কমন পায় ইনশাআল্লাহ, ফি আমানিল্লাহ। গ্রাম থেকে দেখতেছি ক্লাস, মাঝে মাঝে ঘুমায় পড়ি, এলাকায় মনে হয় আমি একাই জেগে আছি। আচ্ছা, ইনজামুল হক, আচ্ছা যাই হোক, থ্যাংক ইউ তোমাকে ক্লাসে জয়েন করার জন্য। এরপর দেখো আমরা কমেন্ট করবো না, আমরা ঝটপট ক্লাসটা শেষ করব। দেখো আমাদের পরের যে শব্দটা, পরের যে মানে আমাদের গ্রামারটা, সেটা হচ্ছে 9 নং-এ আসবে তোমাদের ট্রান্সলেশন, অনুবাদ। এটা হচ্ছে তোমার বাংলায় দেয়া থাকবে, তোমার বাংলায় থাকবে, এই বাংলাটাকে তোমাকে ইংরেজিতে অনুবাদ করতে হবে, ট্রান্সলেট টু ইংলিশ। তখন তোমাকে এটা ইংরেজিতে বাক্যটা তৈরি করতে হবে। এখন মনে রাখবা এই ট্রান্সলেশন কিন্তু তোমার হুবহু কমন আসে না কখনো। যদি আসে বিগত সাল থেকে, যদি কখনো আসে তাহলে বিগত সাল থেকে মার্চে
আর যদি বিগত সাল থেকে ভাই রিপিট না করে তাহলে যে এটা কোনো জায়গা থেকে কমন আসবে না, এটা তারা বানিয়ে দিবে, এটা একটা বানিয়ে কয়েকটা বাক্য দেয়, বানিয়ে বাক্য দেয়, এখানে বলে কোনো লাভ নাই, এখানে বানিয়ে দিবে। আর এই উদাহরণ এবং এই ট্রান্সলেশন বিগত সালগুলা আমি পিন পোস্টে দেখো দিয়েছি লিঙ্ক, এই পিন পোস্টের লিঙ্কে তোমরা যে সেখান থেকে তোমরা এটা পড়ে নেবা, ঠিক আছে, লিঙ্ক দিছি। এবার হচ্ছে আমরা পার্ট সি এর দিকে যাব। দেখো পার্ট সি এ তোমাদের কি থাকবে সবাই হচ্ছে একটু খেয়াল করো, আমরা সব থেকে মার্ক বেশি তোমাদের হচ্ছে পার্ট সি। যারা ডিগ্রি স্টুডেন্ট তোমাদের এখানে হচ্ছে 50 মার্ক। সো ডিগ্রি স্টুডেন্ট যারা আছো তোমাদের এই সেক্টরটা এই 50 মার্কের জন্য ফাইট করতে হবে এবং এই 50 মার্ক তোমাদের 100% ভালো করে দেখতে হবে, বুঝতে পারছো? স্যার আপনি কি বিয়ে করছেন? না বিয়ে করি নাই, 3-4টা দেখিস মেয়েটে দেখিস, ঠিক আছে, তোদের এলাকায় যদি কোনো ভালো মেয়ে থাকে দেখিস আমার জন্য, ঠিক আছে, ওকে। তো যাই হোক আমরা এবার চলে আসছি পার্ট সি এ। সবাই খেয়াল করো, যেখানে সব থেকে তোমাদের মানে বাসা মরা না, আল্লাহ মাফ করো, তোমাদের পাস করা ফেল করা নির্ভর করতেছে ডিপেন্ড অন রিটেন মার্ক। তোমাদের কালকে পাস করা এবং ফেল করা ডিপেন্ড করতেছে এটার উপরে, পাস অথবা ফেল। যারা রিটেনে ভালো করবা তারা পাস করবা, যারা রিটেনে ফেল করবা তারা ফেল। মাথায় রাখতে হবে তোমাদের এই রিটেনে মার্কটা সব থেকে বেশি। এই জন্য গ্রামারে তো পারবা না, এটা 100%, কিন্তু গ্রামারে না পারলে যদি আবার রিটেনেও না পারো তাহলে তো আরও ঝামেলা, আরও প্রবলেম। তো যাই হোক আমরা যে কাজটা করব, আমাদের প্রথমে দেখো আনসার টু দ্য কোশ্চেন 11 নং 10 নং তোমাদের 2টা প্যারাগ্রাফ আসবে। তাহলে আমরা মনে রাখবো আমাদের যে ব্যাক সাইড প্যারাগ্রাফটা আছে, এই ব্যাক সাইডের প্যারাগ্রাফটা মুখস্থ করব। এই ব্যাক সাইডের প্যারাগ্রাফটা আমাদের রিপোর্টেও আমরা ব্যবহার করতে হবে বা রিপোর্টেও আমরা ব্যবহার করতে পারবো। তাহলে এইভাবে আমাদের ব্যাক সাইডের প্যারাগ্রাফটা দেওয়া আছে, তোমরা পুরোপুরি মুখস্থ, এটা যেখানে যে নামটা আছে সেটা তোমরা নামটা দিয়ে দিবা। এরপর দেখো আমাদের যদি গুড সাইড আসে, ধরো আমরা 10 নং এ বিতে এটা আসলো গুড সাইডের প্যারাগ্রাফ, তাহলে গুড সাইডের প্যারাগ্রাফ আসলে আমাদের গুড সাইডের যে নিয়মটা আছে তোমরা হুবহু আমাদের যে ফরম্যাটটা আছে জাস্ট প্যারাগ্রাফের উপরে হেডলাইনটা দিয়ে এখানে প্যারাগ্রাফের নাম দিবা, তারপরে যেখানে যেখানে নামটা পরিবর্তন করতে বলতেছে সেই নামটা পরিবর্তন করে দেবা, ঠিক আছে। এরপর দেখো আমরা যদি তোমার আসে একটা হচ্ছে রিপোর্ট, দেখো দুর্ঘটনা নিয়ে যদি কোনো রিপোর্ট আসে, দুর্ঘটনা বা আগুন লাগা বিষয়টা নিয়ে, দুর্ঘটনা বা আগুন লাগা বা সড়ক দুর্ঘটনা নিয়ে কোনো যদি রিপোর্ট আসে তখন আমরা রিপোর্টটা কিভাবে লিখবো? আমরা শুরুর দিকে হেঙে একটা টাইটেল দিব, এ টেরিবল রোড অ্যাক্সিডেন্ট বা স্ট্রিট অ্যাক্সিডেন্ট যে কোনো হোক, জায়গার নাম এখানে দেখো সাভার দেয়া আছে, তাহলে আমার এখানে একটা জায়গার নাম দিতে হবে, এখানে আমি একটা মাস্ট বি জায়গার নাম দিব, বুঝতে পারছো? জায়গার নাম দেওয়ার পর এখানে আমার লিখতে হবে দ্য স্টাফ রিপোর্টার অথবা স্টাফ করেসপন্ডেন্ট যাই লেখো। আমি একজন রিপোর্টারের নাম লিখলাম, কোন পত্রিকা, দ্য ডেইলি স্টার, এবং কত তারিখে 2018 জানুয়ারি কত সাল, এটা আমি এখানে এক পাশে লিখে দিব। এরপরে দেখো আমার পুরোপুরি বাক্যটা আমার বর্ণনাটা এখানে দিতে হবে, এটা হচ্ছে রিপোর্ট লেখার নিয়ম। এরপরে দেখো আমরা পরবর্তী দেখি যাই, পরবর্তী অনুষ্ঠান নিয়ে যদি কোনো সভা সংস্কৃতি অনুষ্ঠান নিয়ে কোনো রিপোর্ট আসে তাহলে উপরে আমার কি করতে হবে? উপরে হচ্ছে একটা টাইটেল দিতে হবে, আমি একটা টাইটেল দিলাম, টাইটেল দেওয়ার পরে আমার এখানে একটা তারিখ দিতে হবে, কোন জায়গা থেকে লিখতেছি, তারপর হচ্ছে ঘটনার মোটামুটি বর্ণনা দিতে হবে। এটা হচ্ছে আমাদের যদি সভা সংস্কৃতি থেকে আসে, এটার ফরম্যাট আমাদের বইয়ে দেওয়া আছে, ইভেন আমি এটা পোস্ট করা আছে। এরপরে দেখো আমাদের লেটার আসতে পারে, 2টা লেটার আসবে, একটা হচ্ছে বন্ধুর কাছে, একটা হচ্ছে ভাইয়ের কাছে। তোমাদের 100% কমন হচ্ছে বন্ধু এবং ভাই, এই বছর ভাই এবং বন্ধুর কাছে আসার সম্ভাবনা সব থেকে বেশি। দেখো যদি আমাদের লেটার আসে প্রথমে শুরুর দিকে আমি এখানে একটা ডেট দিব, ডেট দেওয়ার পরে এখানে একটা জায়গার নাম লোকেশন দিব, এরপরে আমি যেখান থেকে লিখবো কার না মানে কার বরাবর লিখতেছি, ডিয়ার রানা, ডিয়ার ফাদার বা যাই হোক যার কাছে লিখতেছি এখানে একটা নাম দিতে হবে। নাম দেওয়ার পরে অ্যাট পাস টেক মাই সালাম, গ্রিটিংস, লাভ, এগুলো লিখবাম। লেখার পরে প্রশ্নের যে বিষয়টা চাইবে সেটা দিব, দেওয়ার পরে আমি লাস্টে লিখবো ইউডস, ইবার, ইমরান, তারপর যে চিঠি পাঠাবে তার নাম ঠিকানা। এরপর দেখো এক পাশে লিখতে হবে তোমাকে স্টেপ লিখতে হবে, এবং এখানে লিখতে হবে ফ্রম, এখানে লিখতে হবে টু। ফ্রম হচ্ছে যে পাঠায় তার কাছে, যে পাঠাবে তার নাম, এবং টু হচ্ছে যার কাছে যাবে তার নাম ঠিকানা। এখন দেখো আমাদের বাইয়ের কাছে, যদি বাইয়ের কাছে পত্র আসে তাহলে সেম ক্যাটাগরি, আমাদের জাস্ট একটু পরিবর্তন এখানে মনে রাখতে হবে। আমরা এখানে লিখবো যে আই এম ফাইন, নো মোর টুডে, টেক কেয়ার অফ ইউরসেলফ এন্ড প্রে ফর মি, জাস্ট এতটুকু কথা বলবো। আর এখানে লিখবো অ্যাট পাস টেক মাই সালাম, বন্ধুকে দিছি ভালোবাসা, ভাইকে দিলাম সালাম। এই হচ্ছে তোমার ভাইয়ের কাছে চিঠি লেখার নিয়ম। এরপর দেখো আমরা যদি তোমার আসে তোমাদের
কোনো একটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন, তোমাদের অ্যাপ্লিকেশন তো 100% পরীক্ষার প্রশ্ন কমন আসবে, এবং আমরা বলেছি আমাদের বইয়ের ফরম্যাট F1 পড়তে। কলেজের অধ্যক্ষের নিকট সেটআপ সম্পর্কিত সুযোগ সুবিধা, লাইব্রেরি, ক্যান্টিন ইত্যাদি যে কোনো কিছু যদি সেটআপ সম্পর্কিত আসে, তাহলে আমরা মাথায় রাখবো প্রথমে হচ্ছে তোমাকে একটা ডেট দিতে হবে, এখানে একটা ডেট দিতে হবে, এরপর দা প্রিন্সিপাল লেখার পরে ক্ষমা দিলেও চলবে, না দিলেও সমস্যা নাই, এক্স কলেজ যে কোনো একটা কলেজের নাম দিতে হবে, এরপরে সাবজেক্ট লিখতে হবে প্রেয়ার ফর অথবা রিকোয়েস্টিং ফর, প্রেয়ার ফর অথবা রিকোয়েস্টিং ফর, এটা তোমার লিখতে হবে। লেখার পরে প্রশ্নের যে বিষয়টা আছে সেখানে লিখবো, এরপরে আমার হচ্ছে এখানে স্যার উই দ্য স্টুডেন্টস অফ ইউর কলেজ, এভাবে লেখার পরে এখানে প্রশ্নের বা যেটা আছে বিষয়টা লিখবো। লাস্টে যে কাজটা করতে হবে, উই রিমেন স্যার ইউ মোস্ট ওবিডিয়েন্টলি দ্য স্টুডেন্টস অফ, এখানে এক্স কলেজ যে কোনো একটা কলেজের নাম তোমার এখানে মাস্ট বি দিতে হবে। এটা হচ্ছে দরখাস্ত লেখার নিয়ম। এরপর দেখো আমরা চলে যাবো আনসার টু দ্য কোয়েশ্চেন নং 13 নং এ তোমাদের আসবে কি, 13 নং এ আসবে তোমাদের হচ্ছে কি আসতে পারে, সরি এটা তো তোমার অ্যাপ্লিকেশন, আরেকটা অ্যাপ্লিকেশন, সেটা হচ্ছে যদি অধ্যক্ষের কাছে কোনো কিছু অনুমতি চাচ্ছ, অনুমতি যেমন শিক্ষা সফরে যাওয়ার একটা অনুমতি, ধরো তুমি যদি শিক্ষা সফরে যাইতে চাও তাহলে সেই অনুমতির জন্য তোমরা হচ্ছে এই ফরম্যাট লিখবা, কিন্তু আমরা F1 দিয়েছি, বইয়ের F1 পড়লে হবে, এটা তোমাদের দরকার নাই, এটা আসবে না। এরপর দেখো আমরা অ্যান্সার টু দ্য কোয়েশ্চন নং 14 নং এ তোমাদের মাথায় রাখতে হবে এসে যদি গুড সাইড ব্যাড সাইড যাই আসুক, তিনটা স্টেপ তোমাকে মাস্ট দিতে হবে। এক নাম্বার স্টেপ হচ্ছে ইন্ট্রোডাকশন মানে হচ্ছে সূচনা, ভূমিকা, এরপরে কজ হচ্ছে কারণ বা প্রতিকার, কজেস, এফেক্ট হচ্ছে প্রভাব, এবং রিমিডি হচ্ছে, রিমিডি শব্দের অর্থ হচ্ছে প্রতিকার, এবং লাস্টে দিতে হবে কনক্লুশন। ব্যাড সাইড মানে খারাপ দিক সম্পর্কিত যদি কোনো কিছু আসে তাহলে তোমাকে এই স্টেপগুলো দিতে হবে। এই স্টেপটা হচ্ছে কনক্লুশন, রিমিডি, ইফেক্ট, তারপর হচ্ছে তোমার এখানে কজেস, তারপর হচ্ছে তোমার এখান থেকে ইন্ট্রোডাকশন। এই ব্যাড সাইড সম্পর্কিত যদি তুমি কোনো অ্যাসে লেখো তাহলে মাস্ট বি তোমাকে এই স্টেপ অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। এরপর দেখো যদি তুমি কোনো গুড সাইড লিখতে চাও, গুড সাইডে তোমার এসে আসলো তখন হচ্ছে এখানে লিখতে হবে ইন্ট্রোডাকশন, এখানে লিখতে হবে ডেট অফ বডি অফ দ্য আইডিয়া, এবং এইখানে তোমার লিখতে হবে কনক্লুশন, এখানে লিখতে হবে কনক্লুশন। এরপরে চলে যাচ্ছি আমরা আনসার টু দ্য কোয়েশ্চন নং 15। দেখো আমি তোমাদেরকে বলেছিলাম এমপ্লিফিকেশন হুবহু আমাদের সাজেশন থেকে কমন আসবে, আমি মাত্র 3টা দিয়েছি, নো রিস্ক নো গেইন, ফেলিউর ইজ দ্য ফেলার অফ সাকসেস, গতবার আর সেটা না, হ্যাঁ, এ ফ্রেন্ড ইজ নিড ইন দ্যাট, সুসময় দুসময়ের বন্ধু হচ্ছে প্রকৃত বন্ধু, নো রিস্ক নো গেইন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং আরেকটা দিয়েছি তোমার ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ ওয়ে, বুঝতে পারছি, ইচ্ছা থাকলেই উপায় হয়, এগুলো সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। এরপর দেখো আমাদের বইয়ের ফরম্যাট আছে, যদি কোনো আশীর্বাদ সূচক বাপ সম্প্রসারণ লেখে তাহলে এই ফরম্যাট, যদি উৎসাহমূলক আসে তাহলে এই ফরম্যাট, যদি তোমার নিরুৎসাহমূলক আসে তাহলে এই ফরম্যাট, তাহলে আমাদের বইয়ের যে কোনো ফরম্যাটগুলো মুখস্থ করলে কমন পাবা, না পড়লেও সমস্যা নাই। এরপর দেখো আমাদের পরে থাকবে কি আনসার টু দ্য কোয়েশ্চন নং 16 নং এ থাকবে হচ্ছে ডায়লগ। তো ডায়লগের বিষয়টা হচ্ছে তোমাদের গত বছর আসছে ব্যাড সাইড থেকে, এই বছর গুড সাইড থেকে আসার সম্ভাবনা শতভাগ বেশি, যেহেতু ব্যাড সাইড থেকে আসছে তার মানে এই বছর গুড সাইড থেকে আসবে, এটা আসার সম্ভাবনা অনেক বেশি। তা দেখো আমরা ডায়লগ কোনগুলো পড়বো, ডায়লগ হচ্ছে প্রথমে শুরু থেকে এখানে আমাকে লিখতে হবে, একটা টাইটেল দিতে হবে, এ ডায়লগ বিটুইন রানা অ্যান্ড রিপা, কি সম্পর্কে, রানা এবং রিপা, প্রশ্নে যে বিষয়টা থাকবে সেই বিষয়টা আমার লিখতে হবে। মনে রাখতে হবে ডায়লগের 3টা নিয়ম, প্রথম হচ্ছে তোমার হাই হ্যালো কেমন আছো, হাউ আর ইউ কেমন আছো, মাঝখানে হচ্ছে বিষয়টা নিয়ে বর্ণনা, এবং শেষের দিকে হচ্ছে বিদায়, হাই হ্যালো হাউ আর ইউ, হাই রিপা। এবং আরেকটা বিষয় মাথায় রাখতে হবে, তোমাদের এই যে কুলনগুলো আছে, এই কুলনগুলো একটার সাথে একটা নিচে নিচে হবে, কখনোই এদিক সেদিক করা যাবে না, লাইনগুলো হবে ছোট ছোট, বাক্য হতে হবে ছোট ছোট, এবং মাঝখানে তোমাকে 2-3টা প্রশ্ন করতে হবে, যে প্রশ্নগুলো নিজে নিজে তোমাকে উত্তর করতে হবে, তোমার নিজেই প্রশ্ন করতে হবে, নিজেই উত্তর দিতে হবে। আর কোনো ডায়লগে যদি নাম না দেওয়া থাকে তাহলে তোমার নাম দিতে হবে, ফ্রেন্ডের নাম দেওয়া থাকলে ফ্রেন্ডের নাম, সেলসম্যান কাস্টমারের নাম তুমি সেলসম্যান অথবা কাস্টমার দিবা, আর বন্ধু বান্ধবীর নাম দেওয়া থাকলে লিখবা, না থাকলেও সমস্যা নাই, ঠিক আছে। আশা করি তোমরা এই ফরম্যাটটা মুখস্থ করে যাবা ব্যাড সাইড থেকে। এবার যদি গুড সাইড থেকে যদি আসে, তোমাদের গুড সাইড থেকেও আসার সম্ভাবনা এবছর 100%, যেহেতু গত বছর তোমাদের আসছে ব্যাড সাইড, এই বছর আসবে গুড সাইড থেকে। তাহলে দেখো আমি শুরু থেকে লিখবো এ ডায়লগ বিটুইন জেবিন অ্যান্ড আরিফ, বা যে কোনো একটা নাম লিখলাম, অ্যাবাউট প্রশ্নের যে বিষয়টা আমার উপরে লিখতে হবে টাইটেল, তারপরে জেবিনে জিজ্ঞেস করবে হাই আরিফ হাউ আর ইউ, এবং আরিফ বলবে হ্যালো জেবিন হাই হাউ আর ইউ, তারপরে এখানে যে বিষয়টা আসবে সেই বিষয়টা লিখতে হবে। এবং মনে রাখবা গুড সাইড ব্যাড সাইড যাই আসুক
ইট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট, ইট ইজ ভেরি ইউজফুল, ইট ইজ ভেরি হেল্প ফর আস। আর খারাপ দিকে আসলে ইট ইজ ভেরি ব্যাড, ইট ইজ ভেরি হার্মফুল, ইট ইজ ভেরি হার্মফুল ফর আস আওয়ার সোসাইটি। এই খারাপ এবং ভালো দুটো তিনটা লাইন লিখবা। তো যাই হোক, আমাদের শেষ দিকে কি করতে হয়, সি ইউ নেক্সট টাইম এবং বাই, বিদায় জানাইতে হয়। এটা হচ্ছে একটা ডায়লগের মূলত নিয়ম। এরপর দেখো আমাদের পরে দেখো 17 নঙে আমরা চলে আসছি। আনসার টু দ্য কোয়েশ্চন নং 17। 17 নঙে তোমাদের দুইটা নং আসবে, একটা আসবে 1 এবং আরেকটা আসবে 2। এই 1 এবং 2 এ তোমার এক নম্বরে আসবে পোস্টার এবং 2 নম্বরে আসবে কি তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট। তা দেখো আমাদের উপর লিখতে হবে এ পোস্টার অ্যাওয়ারনেস অ্যাবাউট ইজ, প্রশ্নের যে বিষয়টা আছে, প্রশ্নের বিষয়টা ইজ গিভেন বেলো, প্রশ্নের বিষয়টা আমার নিচে লিখতে হবে। এখন দেখো আমার এখানে একটা সমস্যা নিয়ে তোমাদের প্রতি বছর আসে এবং এই বছর আসার সম্ভাবনা আছে। তাহলে আমি লিখলাম বি অ্যাওয়্যার অফ, এবারে লিখলাম ইজ এ কার্ডস, এখানে লিখলাম বি সেভ। তারপর দেখো আমার এখানে লিখতে হবে গুরুত্বপূর্ণ কিছু বাক্য, ইট ডেস্ট্রয়স আওয়ার হিউম্যান লাইফ, it's harmful to individual as well society, take action and against this term। এই বিষয়গুলো আমার এখানে গুরুত্বপূর্ণ লাইনগুলো লিখতে হবে এবং সর্বশেষ লিখতে হবে সার্কুলেটেড বাই অথবা স্পন্সর্ড বাই। তুমি পোস্টার অবশ্যই এই বক্সের মধ্যে আঁকার চেষ্টা করবা। এখন বক্সের মধ্যে তুমি পেন্সিল দিয়েও লিখতে পারো অথবা কাঠ পেন্সিল দিয়ে বা যে কোনো পেন্সিল দিয়ে, তবে লাল কমলা ব্যতীত কালার ছাড়া যে কোনো কালার লিখো, তবে অতিরিক্ত কালার ব্যবহার করাটা এটা অনুচিত এবং স্যারদের এটা কেমন দেখাবে, নজরে আসবে, ঠিক আছে। তাহলে দেখো আমরা এখানে পেন্সিল দিয়ে জাস্ট হচ্ছে এখানে আমি একটা বক্স অঙ্কন করব এবং এই একটা বক্সের মধ্যে এইগুলো লেখার চেষ্টা করব। এরপর দেখো আমরা পরে যাচ্ছি, যদি তোমার অ্যাডভার্টাইজমেন্ট কেউ যদি অ্যান্সার করো, তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট এবার হচ্ছে লোক নিয়োগ সম্পর্কিত আসার সম্ভাবনা সব থেকে বেশি, লোক নিয়োগ সম্পর্কিত। এবং আরেকটা হচ্ছে তোমাদের আসবে ভাড়া দেওয়া, রেন্ট সম্পর্কিত, ভাড়া দেওয়া, এবং আরেকটা হচ্ছে লোক নিয়োগ সম্পর্কিত। তাহলে মনে রাখবা এখানে হচ্ছে শুরুর দিকে এখানে ডট 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 ওয়ান্টেড, যে বিষয়টা চাইতেছে সেই বিষয়টা তোমার এখানে লিখতে হবে। এরপর দেখো উই আর লুকিং ফর এন সাম, পদের নাম স্মার্ট ইয়ং, যাই হোক কিছু লিখবা। এরপরে এখানে ভিতরে গণনা লিখবা। এরপরে তোমার হচ্ছে এখানে প্লিজ কন্টাক্ট লিখতে হবে, দয়া করে যোগাযোগ করুন, একটা তোমার ফোন নাম্বার এবং একটা অ্যাড্রেস দিতে হবে। এরকম ভাবে যদি ভাড়া দেওয়া হয়, দেখো রেন্ট অথবা টু লেট, বাসা ভাড়া হইলে বাসা ভাড়া মানে কতগুলো রুম রয়েছে রুম লিখবা, আর গাড়ি ভাড়া হলে গাড়ির কতগুলো সিট রয়েছে, দরজা আছে, তখন এটা লিখতে হবে, বুঝতে পারছো, একটু পরিবর্তন করে লিখবা। এরপরে লাস্টে লিখবা প্লিজ কন্টাক্ট এবি গুলাম মুস্তাফা, যাই ইচ্ছা লেখো, আর এখানে একটা তোমাকে ফোন নাম্বার দিতে হবে। এই ছিল আজকের ক্লাস এবং আজকে আমরা 1 থেকে 17 নং পর্যন্ত তোমাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি মাত্র। তাহলে তোমাদের 1 থেকে 17 নং পর্যন্ত কারো কোনো প্রবলেম বা কোনো জিজ্ঞাসা কোনো কিছু থাকলে আমাকে করতে পারো। আজকে এই ছিল আমাদের আজকের ক্লাসের আয়োজন এবং আমি চেষ্টা করেছি তোমাদেরকে পূর্ণাঙ্গ একটা কনসেপশন দিতে এবং কিছু সাজেশন দিতে, কিছু পরামর্শ দিতে। সো যারা যারা আজকের ক্লাসটা করেছো, আশা করি আজকের ক্লাস থেকে তোমাদের একটা ধারণা হয়েছে এবং ইনশাল্লাহ প্রত্যেকেই এই ধারণা অনুযায়ী ইনশাল্লাহ কালকে পরীক্ষায় অ্যান্সার করবা এবং ধুমায়ে লাগবা, ফাড়ায় লাগবা, বয়ের কিছু নাই, আল্লাহ ভরসা। একটা কথা মাথায় রাখবা, তোমার যে খাতাটা রয়েছে সেই খাতাটা যেন সাদা খাতা তোমার পরীক্ষার হল থেকে যেন না বের হয়, বুঝতে পারছো। তোমরা মাস্ট বি মাথায় রাখবা, তোমার খাতাটা সাদা খাতা জমা দেওয়া যাবে না। তুমি যতটুকু পারো বানিয়ে লিখো, যাই লিখো ধুমায়ে লিখবা, ঠিক আছে। লাস্টের দিকে যখন লিখবা হাতের লেখা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবা আর গ্রামারে অবশ্যই টাচ করবা। আমি তোমাদেরকে আবারও বলতেছি, এগেইন রিপিট দ্যাট, তোমাদেরকে আবারও একটু বলি সেই বিষয়টা। দেখো আমরা যদি বি পার্টে অ্যান্সার করি, বি পার্ট যদি আমরা অ্যান্সার করি, তাহলে বি পার্ট কোনগুলো অ্যান্সার করব, আমরা মাস্ট বি একটু ডাব ডিসকাশনটা অ্যান্সার করার চেষ্টা করব। 2 নম্বরে আমরা পাংচুয়েশন অত্যন্ত সহজ, এটা আমরা অ্যান্সার করার চেষ্টা করব। 3 নম্বরে হচ্ছে আমরা অ্যান্টোনিমস অ্যান্সার করার চেষ্টা করব, অ্যান্টোনিমস আরও সহজ। 4 নম্বরে হচ্ছে আমরা রিয়ারেঞ্জটা একটু অ্যান্সার করবো, রিয়ারেঞ্জ, বুঝতে পারছো, রিয়ারেঞ্জ অ্যান্সার করার চেষ্টা করবা। আর 5 নম্বরে যদি তোমরা অ্যান্সার করো 5 নম্বরে, তাহলে হচ্ছে তোমরা চেঞ্জিং সেন্টেন্স বা চেঞ্জিং ওয়ার্ড অ্যান্সার করার চেষ্টা করবা, বুঝতে পারছো। তবে যারা দুর্বল গরিব পার্টি, যারা গরিব একদম গরিব, যাদের মানে দিন আনতে ফান্তা পোড়ায়, যারা টাকা পয়সা নাই, দ্বন্দ্বলত নাই, বা নারীর রূপ অহংকার এরকম কারো কিছু নাই, যারা কালো মানুষ, বেটে মানুষ, ফর্সা মানুষ, সবার জন্য একই পরামর্শ, তোমরা ডাবলুয়েশন, পাংচুয়েশন এবং অ্যান্টোনিমস এই 3টা অ্যান্সার করবা। যারা একদম গরিব মানুষ, একদম গরিব, যারা দেখতে গরিব, চাইতেও গরিব, মানুষের মতো গরিব, যাই হোক পরীক্ষার খাতাও গরিব,
তাদের জন্য এই পরামর্শ। পার্ট বি গ্রামারের জন্য ডাব্লিউএস কোয়েশন এবং পাংচুয়েশন এবং হচ্ছে অ্যান্টোনিমস। এরপর দেখো রিটেন পার্ট সি এর জন্য তুমি যদি কেউ অ্যান্সার করো, আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা মাস্ট বি পার্ট সি যদি তোমরা অ্যান্সার করো তাহলে অবশ্যই তোমরা হচ্ছে পোস্টার অ্যান্সার করবা, পোস্টার। তাহলে তোমাদের পোস্টার অথবা অ্যাডভার্টাইজমেন্ট যাই অ্যান্সার করো। 2 নাম্বার হচ্ছে তোমরা লেটারটা ভাই অ্যান্সার করবা, লেটার কোনোভাবে যেন মার্ক একটাও মিস না যায়। 3 নাম্বার তুমি যদি অ্যান্সার করো অ্যাপ্লিকেশন মাস্ট বি, অ্যাপ্লিকেশন অ্যান্সার করবা। 4 নাম্বারে তুমি যদি অ্যান্সার করো তাহলে হচ্ছে তোমাকে কি অ্যান্সার করতে হবে, ডায়লগ অ্যান্সার করতে হবে, ডায়লগ। এই ডায়লগ হচ্ছে অনেক সহজ। 5 নাম্বারে যদি তুমি অ্যান্সার করতে যাও তখন তুমি রিপোর্টটা অ্যান্সার করতে পারো, না করলেও সমস্যা নাই। এরপরে রিপোর্ট যদি অ্যান্সার না করো তাহলে প্যারাগ্রাফটা অ্যান্সার করবা, ঠিক আছে? প্যারাগ্রাফের ব্যাক সাইডটা শিখে রাখবা। এখানে তোমাকে একটা গ্রুপ অন ট্রিক্স বলি, দেখো তোমাদের যখন রিপোর্ট আর প্যারাগ্রাফ এই দুইটা যখন অ্যান্সার করবা তখন এটার শর্টকাট টেকনিক যদি ব্যাট সাইড কমন পড়ে যায়, মাশাআল্লাহ, যদি কমন পড়ে যায় ব্যাট সাইড তাহলে ধুমায়া রিপোর্টের জায়গায় প্যারাগ্রাফের জায়গায় রিপোর্টের ফরম্যাট বসায় দিবা। কিন্তু তোমার যে স্টাইলটা, এই লেখার স্ট্রাকচার নিয়মটা মাথায় রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে এই ছিল যারা গরিব লোক, যারা একদম দিনান্তে পান্তা পোড়ায়, যারা মানে পাস করবা কিনা সন্দেহ, ফেল করবা কিনা সন্দেহ, তাদের জন্য আমার পরামর্শ পোস্টার অ্যান্সার করবা, এরপরে লেটার, এরপরে অ্যাপ্লিকেশন, এরপরে ডায়লগ। এই 4টা মার্ক অন্তত অ্যান্সার করে আসবা। 4টা থেকে তুমি যদি 4 10 40 নাও পাও, অন্তত তুমি 4 সাথে 28 মার্ক পাবা, 28 মার্ক অনায়াসেই পাবা, 4 সাথে 28 অনায়াসেই পাবা। আর গ্রামারে তুমি যদি এখান থেকে 10 পাও, 10 সর্বনিম্ন পাইলাম 10 ধরো 3টা বা 4টা গ্রামারে, আর প্যাসেজ থেকে আমি পাইলাম কত, 6 পাইলাম। তা দেখো আমার এখানে 10 আর 6 28, এই 28 প্লাস 6 প্লাস কত আছে 10, আমরা যদি অ্যান্সার করি তাহলে পাস। তাহলে আমাদের এই টার্গেটটা থাকতে হবে এবং এই মনোবল নিয়ে কালকে পরীক্ষার হল থেকে বের হতে হবে। কোন সাজেশন থেকে কমন আসলো, কোনটা থেকে আসলো না, সেটার দিকে তাকানো যাবে না। পরীক্ষার হলে প্রশ্ন হাতে পাওয়ার পরে মাথা মস্তিষ্ক খুবই ঠান্ডা রাখবা। প্যাসেজটা পাওয়ার পরে প্যাসেজ নিয়ে অনেকে দেখবা যে প্যাসেজ পড়তেছে প্যাসেজ পড়েই সময় যাচ্ছে, এত কিছু সময় দরকার নাই। তুমি শুরুর দিকে তোমার যেটা কমন আসছে, হ্যাঁ, এটা অ্যান্সার করবা। তবে গ্রামারটা তোমার অ্যান্সার করা না পারলেও জায়গায় রাখবা, শুরুর দিকে প্রথমে গ্রামারটা রাখবা, পরে রিটেন পার্ট। তবে তুমি যদি মনে করো স্যার আমি পার্ট বি অ্যান্সার করবো না, সি পার্ট অ্যান্সার করবো, তবে জায়গাটা রেখে, প্রথমে জায়গাটা রেখে খালি রেখে পরে 2টা 3টা প্রশ্নের পরে তুমি হচ্ছে পার্ট সি অ্যান্সার করো, কোনো প্রবলেম নাই। এরপরে পার্ট এ প্যাসেজ তো তোমাদের নিয়ম শিখাইছি। তো আশা করি আজকের ক্লাসে তোমাদের পূর্ণাঙ্গ একটা ধারণা দিয়েছি। তো যদি আজকে কোনো কিছু বলার থাকে বলতে পারো। যদি কেউ বলতে পারো স্যার আমি আপনাকে ভালোবাসি, পছন্দ করি, আই লাভ ইউ, হ্যান ত্যান বলতে পারো। যদি বলো স্যার আপনাকে পছন্দ হয় না বলতে পারো। যদি স্যার আপনার কথাবার্তা ভালো লাগে নাই বলতে পারো। যদি স্যার আজকে থেকে আর কথা হবে না বলতে পারো। যদি কোনো দোয়া দেওয়ার থাকে দোয়া দিতে পারো। যদি কোনো বদদোয়া দেওয়ার থাকে দিতে পারো। আজকের ক্লাসেই শেষ, কারণ পরবর্তীতে তোমাদের সাথে একত্রে কাউকে পাবো কিনা সন্দেহ, উই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। আমি এই সম্পর্কে বলতে পারতেছি না, আল্লাহ পাক সব কিছু জানেন, উনি মালিক। তো আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। তো আমরা তোমাদেরকে এতটুকু তোমাদেরকে বলি, সেই বিষয়টা আমি তোমাদেরকে বলে যাই। সেটা হচ্ছে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ রসুল সম্মত তোমাদের পরীক্ষাটা সুন্দরভাবে সহি সালামত হয়ে যায়, পরীক্ষা কমন পাওয়া, পরবর্তীতে আমাদের যে এই সাজেশনটা রয়েছে, এই সাজেশনের প্রত্যেকটা প্রশ্ন বিএসএস এর যে প্রশ্নগুলো আছে এবং বিবিএস এর উত্তর সহকারে আমি তোমাদেরকে পিডিএফ স্লাইড আকারে এভাবে প্রত্যেকদিন পরীক্ষার আগে আমি তোমাদেরকে পিডিএফ লাইভ সাজেশন দিব। সো আশা করি আমার যে সাজেশন পরামর্শ তোমরা এতদিন দীর্ঘ 1 মাস 2 মাস যারা আমার ক্লাস করেছো, যারা আমার পরামর্শ মেনে চলেছ, আই হোপ যে তোমাদের এই ক্লাসগুলো অনেক বেশি উপকারে আসতেছে বা আসবে। এই প্রমাণটা কালকে পরীক্ষার হলে গেলেই প্রমাণ পাবা। তো শেষ মুহূর্তে একটা কথাই বলে যাচ্ছি যে তোমরা অনেক ভালো থেকো, আর অবশ্যই দোয়া রাখো এবং তোমাদের সাপোর্ট অনুপ্রেরণা আশা করি পাবো, কারণ আমি আমার বেস্ট লেভেল ট্রাই করেছি। আমি গত লাস্ট 48 ঘন্টায় আমি সর্বোচ্চ আমার জানা মতে আমি 1 ঘন্টা বা 2 ঘন্টা ঘুমাইছি। আজকে এই টানা 48 ঘন্টা ধরে যে কাজ মানে একটা মানে পরিশ্রম করতেছি বলার বাইরে। এখন রাত কয়টা বাজে? এখন রাত বাজে 12টা। তো এই যে এত পরিশ্রম করতেছি সারাটা দিন, আজকে একটা মাস ধরে পরিবার পরিজন সব ছেড়ে দিছি তোমাদের এই তো শর্ট টাইমে একটা পরীক্ষা হয়ে যাচ্ছে, এত শর্ট সময়ে নিজের কাছে একটা টেনশন, নিজের কাছেও একটা প্যারা, নিজের কাছেও একটা খারাপ লাগার বিষয়। এই ভালো লাগা থেকে খারাপ লাগা থেকে কিন্তু তোমাদের এই পিছনে লাগছিলাম, তোমাদেরকে হালটা ধরছিলাম।
তো আমার এই প্রতিষ্ঠান ইমরান পাবলিকেশন, ইমরান সাজেশন তোমাদের সাথে ছিল, শেষ মুহূর্ত পর্যন্ত তোমাদের সাথে ছিলাম। সো আজকে রাত 12টা পার হয়ে গেছে, অর্থাৎ ধরো আজকে 15 তারিখ, 15 তারিখ কিন্তু পড়ে গেছে, অর্থাৎ আমি 15 তারিখ পর্যন্ত ছিলাম। আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া আদায় করি। আমি বারবার মানে টেনশনে ছিলাম যে আমি কি আসলে পারবো এই পেইড ব্যাচের স্টুডেন্ট, ফ্রি ব্যাচের এত এত ক্লাস নিতে পারবো কিনা। আমি অনেক সময় অসুস্থ হয়ে পড়তাম, অনেক সময়। সো আল্লাহ যে আমাকে রহমত করেছে সেটার জন্য শুকরিয়া। আর একটা কথা, যারা পরিশ্রমী, যারা সৎ পথে থেকে পরিশ্রম করে, আল্লাহ পাক তাদেরকে কখনো ঠেকায় না, এবং তাদের মানে যে নৌকাটা থাকে, নৌকাটা সবসময় বাসে, ডুবে এবং বাসে, ডুবে এবং বাসে। আল্লাহ পরীক্ষার মাধ্যমে সামনের দিকে আগায়। সো আমি বিশ্বাস করি যে আমি আমার জায়গায় ঠিক ছিলাম এবং ঠিক আছি। আলহামদুলিল্লাহ, আমি এইভাবে চেষ্টা করে যাব এবং আশা করি আল্লাহ আমাকে নিরাশ করবে না, এবং তোমরাও আমাকে অবশ্যই পাশে পাবে এবং তোমরা আমাকে সাপোর্ট দিয়ে যাবে। সো আজকে বিদায় নিচ্ছি। আশা করি তোমরা প্রত্যেকেই আমার জন্য দোয়া করবা এবং আমার পরিবারের জন্য। আর তোমাদের পরীক্ষা অনেক বেশি ভালো হোক সেই প্রত্যাশা রাখি, দোয়া রাখি। তোমাদের অনেক কমেন্ট আসছে, সে কমেন্টসগুলো আজকে পড়লে তোমাদের পরীক্ষা খারাপ হবে। কালকে পরীক্ষা, সকালবেলা দুপুরবেলা পরীক্ষা। সো তোমরা এতগুলো কমেন্ট পড়তে পারতেছি না। জাস্ট একটাই আমার রিকোয়েস্ট, সবার কাছে একটাই রিকোয়েস্ট আমি বলে যাই, যদি তোমরা কালকে আল্লাহ পাক যদি রহমত করে পরীক্ষাটা থেকে তোমরা কমন পাও বা ভালো একটা রেজাল্ট করতে পারো, যদি মানে পরীক্ষাটা ভালো দিতে পারো, অন্তত তোমরা একটু এই আমার জন্য বা আমার এই প্রতিষ্ঠানটার জন্য একটু তোমরা হচ্ছে যে সাজেস্ট করো তোমার প্রিয় বন্ধু বা প্রিয় ভাই যারা আছে তাদেরকে আমাদের সাজেশনটা সম্পর্কে একটু 2 লাইন বা 3টা লাইন একটু বইলো। যারা আছে পরবর্তী সেশনে বা তোমাদের ছোট ভাইয়েরা যারা আসতেছে তাদেরকে একটু ইমরান সাজেশন সম্পর্কে বলবা যে ইমরান সাজেশন এই পেজে ক্লাস করলে অথবা এই পেজের সাথে থাকলে হ্যাঁ তোমরা সবাই উপকৃত হবা এবং তোমরা লাভবান হবা। এই এতটুকু কথা তোমরা সবার কাছে একটু পৌঁছে দিবা এবং তোমরা ছোটো ভাইদেরকে সাজেস্ট করবা, পরামর্শ করবা, পরবর্তী সেশনে যারা আসবে তাদেরকে সাজেস্ট করবা যেন আমাদের ক্লাসগুলো ফলো করে, তাহলেই আমার কষ্টটা সার্থক হবে এবং তাহলেই তোমাদের কাছ থেকে আমার কিছুটা পাওয়া হবে। আর তোমাদের পরীক্ষা ভালো হলে সেটা হচ্ছে আমার এই পরিশ্রমটা টোটালটা সার্থক হবে। তো আজকে আর কথা বাড়াচ্ছি না, বিদায় নিচ্ছি। তোমরা অনেকেই ছিল আজকে ক্লাসে, সর্বোচ্চ ভিউ সর্বোচ্চ পরিমাণ আজকে 4000 প্লাস ক্রস করেছিল। আলহামদুলিল্লাহ, এটা আমার জন্য একটা মাইল ফলক। ডিগ্রির শিক্ষার্থী বা জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোনো একটা পেজে এত পরিমাণ স্টুডেন্ট একসাথে লাইভে যুক্ত হয়েছে, সেটাই আজকে রেকর্ড। এবং যারা এটা স্মৃতিটা ধরে রেখেছো, যারা স্ক্রিনশট নিয়েছো, আশা করি স্মৃতিটা তোমরা সবার কাছে শেয়ার করবা এবং আজকের যে স্মৃতি সেটা তোমাদের একটা রেকর্ড করে গেলা যে ডিগ্রির শিক্ষার্থীরা এত স্টুডেন্ট একত্রে ক্লাস করে। কখনো সেটা ক্লাসরুমে কলেজে সম্ভব হয় না, কিন্তু অনলাইনে দেখিয়ে দিয়েছো 5000 4000 স্টুডেন্ট প্লাস একত্রে ক্লাস করেছো। সো এটা আমার কাছে আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে এবং প্রত্যেকেই তোমাদের অনেক অনেক দোয়া। ঠিক আছে, আচ্ছা তাহলে ইসরাত জাহান মিম, পরিশ্রম সফলতা চাবিকাঠি, খন্দকার ফারুক, ইনশাল্লাহ বলবো থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ, শুক্রিয়া। তো যাই হোক, বিদায় নিতে হচ্ছে, বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, আমার জন্য দোয়া রাখো, আর তোমরা অনেক ভালো রেজাল্ট করো। আর কি বলবো, আর অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে ভিজিট করে যাবা। নেত্রকোনা আমার বাসা, অফিস। সো নেত্রকোনা সদরে কখনো আসলে অবশ্যই আসবা। সবার জন্য অনেক দোয়া। আর কলেজে অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবী সবাইকে বলবা। ঠিক আছে, তো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ তোমাদের প্রত্যেকের ভালো করুক রেজাল্ট, সে প্রত্যাশা রাখি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।